আমাদের আর 2-3 মিনিট সময় আছে। তুমি কে ডোনাল্ড ট্রাম্প হয়ে গেলা? তোমারটা একটু ওপেন করে ওয়ালাইকুম আসসালাম সুজন। স্যার 41 নিয়মিত ক্লাস 7:30 থেকে নিলে ভালো হয়। সুজন, না, এটা আগে থেকেই তোমাদের মানে প্রথম থেকে এটা ঠিক করা হয়েছে। ওটা দেখেই অনেকে অ্যাডমিশন নিয়েছে, সো এটা ব্যাপারে কিছু করার থাকবে না। তোমাদের একটু কষ্ট করে 8টায় করতে হবে। শেয়ার দিস ভিডিও উইথ ফ্রেন্ডস। ওয়ালাইকুম আসসালাম। তো তোমরা জানো যে আজকে আমাদের বাংলাদেশ অ্যাফেয়ার্স এর উপরে নিয়মিত ক্লাস। আমরা গতকাল ঠিক করেছি এবং আজকে আমরা বিজ্ঞাপনও দিয়েছি যে আপাতত রিটেনের ক্লাস আমাদের হবে না। আমরা প্রিলিমিনারি ক্লাসটা 6 দিন করব। সেই 6 দিন আমরা ঠিক করেছি, সেটা হলো শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। মঙ্গলবার বাদে বাকি 6 দিন তোমাদের জন্য ক্লাস থাকবে। তো আজকে আমরা ফেসবুক লাইভে ক্লাস করছি। স্যার আজকে থেকে কি? হ্যাঁ, তুমি সুযোগ যেটা বলছো, আজকে থেকে ক্লাস শুরু। আজকে যে ক্লাসটা হবে সেটা আর জুমে হবে না, সো আজকে থেকে ক্লাস শুরু। তারপরে আমরা তোমাদের 17 তারিখে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর ক্লাস নিব, সেটাও জুমে হবে না, এখানেই হয়ে যাবে। দেন আমরা 19 তারিখ বুধবার থেকে
আমরা জুমে চলে যাব এবং আজকে তোমরা যারা ভর্তি হয়েছো তোমাদেরকে সবাইকে অ্যাড করা হচ্ছে এবং প্রায় হয়ে যাবে কিছুক্ষণের ভিতরে। তো সেই যেদিন আমরা 19 তারিখে 8টায় ক্লাস করব তার কিছুক্ষণ আগে 10-15 মিনিট আগে তোমাদের গ্রুপে আমরা একটা পাসওয়ার্ড 6 ডিজিটের দিয়ে দিব, সেটা তোমরা কালেক্ট করে আমার সাথে অ্যাড হবে এবং তোমরা সবাই আমার ধারণা ইতোমধ্যে জুম আইডি এটা পেয়েছো। তো এখন শুধু ক্লাসের আগে ওটা করতে হবে। যাকে এই হলো ব্যাপার। আমরা একটু বলি, সেটা হলো যে আমরা একটু দ্রুত হব, কারণ আমাদের এখন এই সাধারণ জ্ঞান, বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এই জায়গায় আমরা কতটা মানে কোন কোন জায়গা গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলোকে আমরা হাইলাইট করব, যাতে আমরা অল্প সময়ের মধ্যে পুরো বিষয়টা আমরা আয়ত্ত করতে পারি। আর তোমাদের আগামী 19 তারিখের পরে আমি বলে দেবো যে তোমাদের পিডিএফ চলে যাবে, পিডিএফ যাবে যার যার জায়গায়। তো এখন তোমাদের এই যে বাংলাদেশ অ্যাফেয়ার্সে আমরা একেবারে সে প্রাচীন কাল থেকে আজকে পর্যন্ত বাংলাদেশের বিষয় সম্পর্কে জানতে হবে এবং সেখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। জানো যে তোমরা বাংলাদেশের তোমার ইতিহাস পড়তে বলা হয়েছে, আমাদের স্বাধীনতা সংগ্রাম পড়তে বলা হয়েছে, মুক্তিযুদ্ধ পড়তে বলা হয়েছে, তারপরে তোমার কি বলবে যে আমাদের কৃষি নিয়ে পড়তে বলা হয়েছে, আমাদের এদেশের মানুষ জনসংখ্যা নিয়ে পড়তে বলা হয়েছে, তারপরে অর্থনীতি, এরপরে আমাদের শিল্প বাণিজ্য, আমদানি রপ্তানি, ব্যাংক, বীমা, এরপরে আমাদের সংবিধান পড়তে বলা হয়েছে, আমাদেরকে দেশের রাজনীতি পড়তে বলা হয়েছে, তারপরে আমাদের এদেশের রাষ্ট্র ব্যবস্থা, বিশেষ করে অর্গান অব দ্য গভর্নমেন্ট, যেখানে নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং আইনসভা, এগুলো পড়তে বলা হয়েছে। এবং পরিশেষে তোমাদের বলা হয়েছে হলো আমাদের যে জাতীয় অর্জন, লাস্টে বলা আছে আমাদের জাতীয় অর্জন এবং আমাদের খেলাধুলা সহ বাংলাদেশের সাম্প্রতিক বিষয়গুলো সেখানে পড়তে বলা হয়েছে। তো কাজেই বাংলাদেশ অ্যাফেয়ার্স এর সিলেবাসটা যেভাবে সাজানো হয়েছে, এটা একটা সর্বাত্মক সিলেবাস হয়েছে। এই সিলেবাসটা যদি তুমি ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে তোমার ওই বিসিএস এর একটা বড় প্রস্তুতি হয়ে যাবে। তো আমরা একটু দ্রুত করব যে আমরা বাংলাদেশের ইতিহাস থেকে শুরু করে কিভাবে দ্রুত আসতে পারি। তো সেটা জানার জন্য আমরা যেটা করব, তোমরা, আমি শুধু পয়েন্টগুলো বলবো, তোমরা সেই পয়েন্টগুলো একটু লিখবে। সেটা হলো আমাদের বাংলাদেশের যে ঐতিহাসিক কাল পর্ব, তোমরা একটু এইভাবে লেখো, ঐতিহাসিক কাল পর্ব, ঐতিহাসিক কাল পর্ব, শুধু এই কথাটা একটু লেখো, ঐতিহাসিক কাল পর্ব। এই কথাটি লিখে তোমরা নিচে 1 নাম্বার দিয়ে লেখো প্রাচীন যুগ, একটু ব্র্যাকেটে লেখো প্রাগ ঐতিহাসিক কাল থেকে 1204। শুধু এইটুক লেখো তোমরা, খুব বেশি লিখতে হবে না। আমি বলছি, আমি খুব মানে যেগুলো ইম্পর্টেন্ট আমি শুধু সেইগুলো বলবো আর কিছু বিষয় বুঝাবো এবং আমরা একটু দ্রুত করব। তোমরা জানবে সেটা হলো যে আমাদের প্রাচীন যুগ, এখানে আমি বলছি প্রাগ ঐতিহাসিক কাল থেকে 1204। এই যে প্রাগ ঐতিহাসিক কাল থেকে 1204 পর্যন্ত আমাদের ইতিহাসের প্রাচীন যুগ বলা হয়। এই যে 1204 এটা হলো শেষ হয়েছে,
শুরুতে কোনো সাল নেই, সময় উল্লেখ নেই, একটা ধারণা বলা হয়েছে প্রাগ ঐতিহাসিক। তো তোমরা একটু মনোযোগ দিয়ে একটু শুনে নেবে যে আমাদের ইতিহাসে প্রাগ ঐতিহাসিক বিষয়টা বলা হয় কাকে। তোমরা জানো খ্রিস্টের জন্মের 327 বছর আগে, অর্থাৎ 327 অব্দে সেই গ্রিক বীর আলেকজান্ডার সে ভারত অভিযানে আসেন সেনাপতি সেলুকাসের নেতৃত্বে। এই যে আলেকজান্ডার ভারত অভিযানে আসেন, তারপর থেকে আমাদের ভারতের ইতিহাসটা হলো লিখিত। এই যে আলেকজান্ডারের ভারত অভিযান অথবা লিখিত ইতিহাস, এর আগের যে ইতিহাস সেটা হলো প্রাগ ঐতিহাসিক। তাহলে তোমরা দেখো তো একটু সহজে বুঝলা কিনা, সেটা হলো আলেকজান্ডারের ভারত অভিযানের পূর্বের ইতিহাস হলো প্রাগ ঐতিহাসিক, আর আলেকজান্ডারের অভিযানের পর থেকে হয়ে গেল আমাদের ঐতিহাসিক। তাহলে আমার ধারণা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে যে আলেকজান্ডারের ভারত অভিযানের আগের ইতিহাসটা হলো প্রাগ ঐতিহাসিক, এবং এর পরের আলেকজান্ডারের ভারত অভিযানের পরের ইতিহাসটা হলো ঐতিহাসিক। তাহলে তোমরা আমার মনে হয় বুঝতে পেরেছো। আর একটু কষ্ট করে যেটা করতে হবে সেটা হলো ক্লাস শেষে আবার তোমরা রেকর্ডটা একবার শুনবা। এটা 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 এখন তো আসে যে আলেকজান্ডার ভারত অভিযানে এসেছিলেন কখন, তখন তোমাকে 327 অব্দে এটা বলতে হবে। আর তুমি এইটুক মনে রাখো যে প্রাগ ঐতিহাসিক বলা হয় আলেকজান্ডারের ভারত অভিযানের পূর্বের ইতিহাসকে, আর ঐতিহাসিক বলা হয় পরের ইতিহাসকে। বাস, এই তো সহজ হয়ে গেল। এখন আমরা যে বিষয়টা বলবো সেটা হলো এই যে আলেকজান্ডার ভারত অভিযানে আসার আগে আমাদের ভারতের অবস্থাটা কেমন ছিল। সেই ভারতের অবস্থাটা ছিল এরকম, তোমরা নিচে 1 নম্বর দিয়ে লেখো মৌর্য শাসন। মৌর্য শাসন, শুধু এই কথাটা লেখো, আর কিছু লিখতে হবে না, শুধু মৌর্য শাসন কথাটা লেখো। আমি শুধু গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বলবো। এই মৌর্য শাসন লিখে তোমরা যেটা মানে মনে রাখবা সেটা হলো প্রথমত হলো প্রতিষ্ঠাতা। যেমন গত বছর বিসিএস এ প্রিলিমিনারিতে এসেছে যে বাংলায় সেই প্রাচীন যুগে মানে মৌর্য শাসন প্রতিষ্ঠা করেছেন কে, সেটা হলো চন্দ্রগুপ্ত মৌর্য। তাহলে মৌর্য বংশ বা মৌর্য শাসন এর প্রতিষ্ঠাতা হলো চন্দ্রগুপ্ত মৌর্য। তা আর কিছু লিখতে হবে না, তুমি মনে রাখতে পারবা, রেকর্ড থাকবে। তাহলে প্রতিষ্ঠাতা। দ্বিতীয়ত হলো তিনি আজকে যে আমরা ভারত সাম্রাজ্য বলে একটা কথা বলি, এই ভারত সাম্রাজ্যের তোমার প্রথম সম্রাট। তাহলে ভারত সাম্রাজ্যের প্রথম সম্রাট হলেন চন্দ্রগুপ্ত মৌর্য, এবং তখন ওনার শাসনটা পরিচালিত হতো তক্ষশিলা থেকে। তক্ষশিলা অর্থাৎ যদি তোমাকে জিজ্ঞেস করা হয় ভারত সাম্রাজ্য বা চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী কোথায় ছিল, তখন তুমি বলবে তক্ষশিলা। আর এই তক্ষশিলাটা হলো বর্তমান পাকিস্তানের রাওয়ালপিন্ডি। বর্তমান পাকিস্তানের রাওয়ালপিন্ডি তক্ষশিলা। এই তক্ষশিলা ছিল চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী। আর চন্দ্রগুপ্ত মৌর্যের এই তক্ষশিলা ইতিহাসে বিশেষভাবে মর্যাদার জায়গায় আসীন হয়েছে। সে কারণটা হলো কৌটিল্য। তোমরা সবাই নামটা শুনেছ, কৌটিল্য। ওনার আর এক নাম হচ্ছে চাণক্য। বাস, তাহলে তুমি এখন এই কয়টা কথা জানবে যে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য, এবং তিনি প্রথম ভারত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, এবং তিনি ভারত সাম্রাজ্যের প্রথম সম্রাট। তার রাজধানী তক্ষশিলা। তক্ষশিলা হলো এখন পাকিস্তানের রাওয়ালপিন্ডি। আর ওনার অর্থমন্ত্রী ছিলেন শ্রী কৌটিল্য, যিনি আমাদের প্রাচীন ভারতের বিখ্যাত দার্শনিক, অর্থনীতিবিদ
সমসাময়িক ইতিহাসে যত দার্শনিক আছে তার মধ্যে অন্যতম হলো কৌটিল্য। এই কৌটিল্য তার যে অর্থনীতি সেটাকে কিন্তু চাণক্য নীতিও বলে। তারপরে চাণক্য নীতি মানে হলো কৌটিল্য যে অর্থনীতি বলেছিল। বাস এই কটা কথা তোমরা এখানে মনে রাখবে, আর কিছু মনে রাখতে হবে না। তারপরে তোমরা 2 নাম্বার দিয়ে যেটা মনে রাখবে সেটা হলো গুপ্ত শাসন। গুপ্ত শাসন একইভাবে এই গুপ্ত শাসনের প্রতিষ্ঠাতা কে ছিলেন সেটা তুমি একটু জানবে। তারপরে কি বলবে যে গুপ্ত শাসনের সময় সেই শ্রেষ্ঠ যে শাসক ছিলেন সম্রাট অশোক। ছোটকালে আমরা সবাই পড়েছি সম্রাট অশোক, ওনার সাথে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল। এই কলিঙ্গ জায়গাটা হচ্ছে বর্তমান ভারতের উড়িষ্যা প্রদেশ। এই উড়িষ্যারই প্রাচীন নাম হচ্ছে কলিঙ্গ। সেই কলিঙ্গ যুদ্ধে তোমার প্রচন্ড রক্তক্ষরণ হয়েছিল, হতাহত হয়েছিল। এই রক্তাক্ত বাস্তবতা দেখে সম্রাট অশোক উনি বিচলিত হয়ে যান। বিচলিত হয়ে তিনি হিন্দু ধর্ম ত্যাগ করে অহিংস বৌদ্ধ ধর্মে দীক্ষা নিয়েছিলেন, বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি ভারতে বৌদ্ধ ধর্মকে রাজধর্মে পরিণত করেছিলেন এবং উনি ভারতের প্রাচীন ভারতের এবং এখন পর্যন্ত একমাত্র বৌদ্ধ সম্রাট বা বৌদ্ধ রাজা এটা ছিলেন। এই যে এই হলো এইরকম কয়েকটা তথ্য সেখানে, এইগুলো জানবে, এর বাইরে জানার দরকার নেই। তারপরে তোমরা যেটা জানবে 3 নাম্বার দিয়ে, আর আমি বলছি এখানে তোমাদের সব পিডিএফ এ তোমরা আরো ওই তথ্যগুলো পেয়ে যাবে। এই জন্য আমি এইগুলো লেখাচ্ছি না, শুধু আমি বললাম যে মৌর্য শাসনটা লিখে রাখো, 2 নাম্বার গুপ্ত শাসন, 3 নাম্বার লেখো রাজা শশাঙ্ক। রাজা শশাঙ্ক। আচ্ছা, এর আগে আমি সাল উল্লেখ করিনি, এই শুধু 327 বলেছি। এই ভিতরে সালগুলো এত বেশি তারতম্য হয় যে কোনটি সঠিক যারা ইতিহাস লেখেন তারা পর্যন্ত নিশ্চিত করতে পারেন না। এই জন্য ওই জায়গা থেকে সাল আসে না। সো এই রাজা শশাঙ্ক থেকে আবার সাল একটা প্রায় অথেন্টিক পাওয়া যায়, সেটা হলো 606 থেকে 637 পর্যন্ত। বাস তুমি শুধু এইটুকু লিখে রাখো রাজা শশাঙ্ক, সময়টা লিখে রাখো, বাকিটা আমি বলছি তোমরা শুনবে। তাহলে রাজা শশাঙ্ক সম্পর্কে আমরা কি জানবো? তোমরা সবাই জানো, যদি বলা হয় যে বাংলার প্রথম স্বাধীন রাজাকে, তোমরা জানো সে রাজা শশাঙ্ক। কেন রাজা শশাঙ্ক বাংলার প্রথম স্বাধীন রাজা? তিনি কিন্তু ওই গুপ্ত বংশেরই পরবর্তী অংশ, ওনাদেরকে বলা হয় পরবর্তী গুপ্ত। এই শশাঙ্ক তিনি আজকের যে আমাদের বাংলা অঞ্চলটা, সেই বাংলা অঞ্চলটাকে তিনি ভারতবর্ষ থেকে পৃথক করেছেন এবং বাংলাকে স্বাধীন করেছেন। স্বাধীন করে নিজে স্বাধীন বাংলার রাজা হয়েছেন। এই জন্য তাকে বাংলার প্রথম স্বাধীন রাজা বলা হয়। এই যে বাংলার প্রথম স্বাধীন রাজা শশাঙ্ক। আর তোমরা ছোটকালে পড়েছ যেমন তার রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। কর্ণ সুবর্ণ এটা খুব গুরুত্বপূর্ণ, তোমরা মনে রাখবে যে রাজা শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। আর এই কর্ণ সুবর্ণ এটা হলো বর্তমান পশ্চিম বাংলার মুর্শিদাবাদ জেলার রাঙামাটি নামের যে জায়গাটা, সেই জায়গার প্রাচীন নাম ছিল কর্ণ সুবর্ণ। এই হলো কর্ণ সুবর্ণ। তো তুমি এই দুটো তথ্য শুধু মনে রাখো, এর বাইরে এখানে আর কোনো তথ্য পড়ার দরকার নেই। আমরা যখন রিটেনে যাব তখন আমাদের বঙ্গ জনপদ, তারপর হরিকেল জনপদ, কি বলবে যে সমতর জনপদ, চন্দ্রদ্বীপ জনপদ, পুন্ড্র জনপদ, এগুলো নিয়ে একটু কথা বলতে হবে। এই জনপদগুলো কিভাবে ইন্টিগ্রেটেড হয়েছে, এই জনপদগুলো কিভাবে একত্রিত হয়ে বাংলা হয়েছে এবং 71 সালে বাংলাদেশ হয়েছে, আমরা এই কথাগুলো জানবো। তখন আমরা আবার এই রাজা শশাঙ্কের কথা বলবো, কারণ রাজা শশাঙ্ক প্রথম যিনি এই বাংলায় বিদ্যমান
ভিন্ন ভিন্ন জনপদগুলোকে ঐক্য করার প্রয়াস পেয়েছিলেন। সে কারণে এই রাজা শশাঙ্ক কর্ণ সুবর্ণ থেকে তার রাজধানী নিয়ে গিয়েছিলেন হলো গৌড়ে। রাজধানী নিয়ে গিয়েছিলেন গৌড়ে। এই গৌড়ে রাজধানী নিয়ে তিনি গৌড়কে কেন্দ্র করে সারা বাংলাকে দুটো প্রশাসনে ভাগ করেছিলেন। আর সেই দুটো প্রশাসন হলো তোমার পুন্ড্র আর একটা হলো বঙ্গ। পুন্ড্র এবং বঙ্গ। এখন দেখো, তোমরা শুনেছ সমতট, হরিকেল, চন্দ্রদ্বীপ। এই রাজা শশাঙ্কের এই ব্যবস্থা করার পর এই মানে তোমার সমতট, হরিকেল, চন্দ্রদ্বীপ এগুলো সব বঙ্গের মধ্যে অ্যাবজর্ব হয়ে গেছে। এরপরে কি হলো, তারপরে কি হলো, এরপরে ধীরে ধীরে কি হলো, একেবারে আমরা জানতে জানতে 1971 সালে এই ভূখণ্ডটা বাংলাদেশ হয়েছে। তবে আজকে যে বাংলাদেশ, সেই বাংলাদেশে প্রাচীনকালে নানা জনপদ ছিল। আর সেই জনপদগুলো প্রথম ঐক্য করার প্রয়াস পেয়েছিলেন যিনি, তিনি হচ্ছেন রাজা শশাঙ্ক। এটা আমরা রিটেনে যাই, তোমাদের কনসেপ্টটা বলে দিলাম, তোমার রেকর্ডটা পড়লে বুঝতে পারবা যে আজকে বাংলা, আমাদের পূর্ব পশ্চিম বাংলা এবং 71-এ আমাদের বাংলাদেশ, এটা কিভাবে হলো। আমরা পশ্চিম বাংলাকে এখানে বিবেচনায় আনবো না, আমি শুধু আমার বাংলাদেশকে বিবেচনায় আনবো যে বাংলাদেশের ভূখণ্ডে প্রাচীনকালে কোন কোন জনপদ ছিল এবং সেই জনপদগুলো কিভাবে ইন্টিগ্রেটেড হয়েছে এবং 71 সালে বাংলাদেশ হয়েছে। বাস, এই হলো রাজা শশাঙ্ক সম্পর্কে আমাদের জানা। বাস, এবার তোমরা যেটা জানতে চাবে সেটা হলো এই যে 637 খ্রিস্টাব্দে রাজা শশাঙ্ক মারা গিয়েছেন। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, 637 খ্রিস্টাব্দে রাজা শশাঙ্ক মারা গিয়েছেন। সেখান থেকে শুরু করে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত 113 বছর এই বাংলায় প্রকৃত কোনো শাসন ছিল না। এই শাসন না থাকায় ব্যাপক অরাজকতা দেখা দিয়েছিল। এই যে ব্যাপক অরাজকতা দেখা দিয়েছিল, সেই 113 বছরের অরাজক বাস্তবতাকে বলা হয় মাৎসন্যায় বা কোথাও মৎসন্যায় পাওয়া। তাহলে তোমাকে বলতে হবে, এই যে রাজা শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় যেটা ছিল সেটা রাজা শশাঙ্কের পর মৎসন্যায়। মৎসন্যায় মানে মাছের ন্যায়। এই জন্য বলা হয়, আমরা বলি মাছের একটা রাজ্য, কিন্তু মাছের রাজ্যে রাজা নেই। রাজা না থাকায় বড় বড় মাছগুলো ছোট ছোট মাছগুলোকে গিলে খায়। ঠিক তেমনি মানব সমাজে যদি শাসন না থাকে, সুশাসন না থাকে, তাহলে শক্তিশালী মানুষরা, মাসেল ম্যানরা, তারা অসহায়দের উপরে অত্যাচার নির্যাতন চালায়। এই যে মাসের যেমন রাজা থাকে না, রাজা না থাকলে অরাজকতা দেখা দেয়, ঠিক তেমনি মানব সমাজও যদি শাসন না থাকে অথবা সুশাসন না থাকে, তাহলে অরাজকতা দেখা দেয়। এই যে 13 বছর ছিল না বিদায়, সেই সময়টা মৎসন্যায়। তাহলে তোমরা মনে রাখবা, এই 113 বছর হচ্ছে মৎসন্যায় বা অরাজকতা। 750 খ্রিস্টাব্দে গোপাল পাল নামে একজন পাল বংশের প্রতিষ্ঠার মধ্য দিয়ে উনি এই মৎসন্যায়ের অবসান ঘটান। তার মৎসন্যায়ের অবসান ঘটছে তোমার 4 নম্বর পাল শাসনের মধ্য দিয়ে। তাহলে এবার আমরা 4 নম্বর লিখে নেবো শুধু পাল শাসন। তোমরা লেখো পাল শাসন। পাল শাসন লিখে 750 থেকে 1158, 750 থেকে 1158। বাস, এই কথাটা লিখে রাখো, আর কিছু লিখতে হবে না। আমি শুধু বলছি যে তোমরা কি কি মনে রাখবা, সেগুলো সব পিডিএফ একবার শুধু চোখ বোলালি হয়ে যাবে। আমি তোমাদেরকে বলছি, তোমরা ক্লাস শেষে রেকর্ডটা শুনবে, তারপরে যখন পিডিএফটা পাবে একবার পিডিএফ এ চোখ বুলাবে, আর পরীক্ষার আগে আর একবার বুলিয়ে চলে যাবে। আমি তোমাদেরকে অনুরোধ করব, এগুলো একেবারে মুখস্থ করে আমাকে লিখে ফেলতে হবে এরকমটি দরকার নেই। কারণ এই জায়গাটা আবার রিটেনে লাগে না, ভাইভায় ওভাবে লাগে না। আর রিটেন ভাইভা যে জায়গা বেশি লাগে, সেই জায়গাগুলো আর একটু ভিন্ন ভাবে আমাদেরকে গুরুত্ব দিতে হবে।
যাতে করে সেই জায়গাটা আমার মনে থাকে এবং আমি বলতে পারি, আমি লিখতে পারি। তাই পাল শাসনে তুমি 1 নম্বর যেটা জানবা সেটা হলো প্রতিষ্ঠাতা। এই প্রতিষ্ঠাতা তোমরা সবাই জানো যে গোপাল পাল 750 খ্রিস্টাব্দে পাল বংশের শাসনে প্রতিষ্ঠা করেছেন। এরপরে 2 নম্বর যেটা জানবা মানে পালদের রাজধানী। পালদের রাজধানী, এই পালদের রাজধানী হলো তখন পুন্ড্রবর্ধন। তোমরা নাম শুনেছ পুন্ড্রবর্ধন। এখন যেটি করতোয়া নদীর তীরে বগুড়া জেলার অন্তর্গত মহাস্থানগড়, এই জায়গাটাই প্রাচীন কালে ছিল পালদের রাজধানী। তারপর তুমি 3 নম্বর যেটা জানবা, এই যে পাল রাজারা তারা জাতিতে ছিলেন বাঙালি। তুমি শুধু এইটুকু মনে রাখো, আমাদের ইতিহাসে প্রথম বাঙালি শাসন হলো পাল শাসন। এই পালরা বাঙালি ছিলেন। বাস, এবার 4 নম্বর তুমি যেটা জানবে সেটা হলো এই যে উত্তরবঙ্গকে আমরা বলি বরেন্দ্র। দেখো, আমরা বলি বরেন্দ্র, তোমরা সবাই বরেন্দ্র শুনেছ, বরেন্দ্র ভূমি শুনেছ, বরেন্দ্র প্রকল্প শুনেছ, এরকম বরেন্দ্র সেচ প্রকল্প, বরেন্দ্র পেপার মিল, এরকম বরেন্দ্রের সাথে অনেক নাম আছে, অনেক কিছুর নামের সাথে বরেন্দ্র আছে। প্রকৃত অর্থে শব্দটা বরেন্দ্র না, এর শব্দটা হলো বারিন্দ্রী। বারিন্দ্রী। তাহলে তোমরা মনে রাখবা, পাল আমলে পাল রাজারা উত্তরবঙ্গের নামকরণ করেছিলেন বারিন্দ্রী। বারিন্দ্রী অর্থ হলো আমাদের পিতৃভূমি। এ থেকে যেটা বোঝা যায় সেটা হলো পালদের জন্ম বা উদ্ভব আমাদের বাংলার উত্তরবঙ্গে। এবং তাহলে তুমি জানলা যে পালরা উত্তরবঙ্গের নামকরণ করেছিলেন বারিন্দ্রী। শুধু এইটুকু মনে রাখো, বারিন্দ্রী। বারিন্দ্রী আমরা যেটা বলি বরেন্দ্র, ওটা যে বিকৃত হয়েছে। আচ্ছা, এরপরে ধরো তোমরা জানবা যেমন ধর্মপাল হচ্ছে তার শ্রেষ্ঠ শাসক। তারপরে হলো পালদের ধর্ম ছিল হলো বৌদ্ধ ধর্ম। এই প্রসঙ্গে তোমরা যেটা মনে রাখবা, উত্তরবঙ্গে আমাদের যে বৌদ্ধ বিহারগুলো রয়েছে, সে বৌদ্ধ ধর্মীয় সংস্কৃতির যে বিকাশ সেটাই পাল আমলে হয়েছে, কারণ তারা বৌদ্ধ ছিল। আচ্ছা, তাহলে তুমি জানলা যে বৌদ্ধরা ধর্মে, পালরা ধর্মে বৌদ্ধ ছিল। তারপরে তাদের শ্রেষ্ঠ রাজা ছিলেন ধর্মপাল এবং শেষ রাজা ছিলেন গোবিন্দনাথ পাল। বাস, এই কটা তথ্য তুমি একটু পরে রিডিং পড়বে, দেন তুমি পিডিএফটা পেয়ে ওইটা একবার রিডিং পড়ে নেবে, আর কিছু পড়তে হবে না। এবার আমরা এই সময়ের শেষটা পড়ব, সেটা হলো সেন শাসন। 5 নাম্বার দিয়ে লেখো, সেন শাসন। সেন শাসন লিখে লেখো 1158 থেকে 1204। বাস, এটা হলো আমাদের প্রাচীন যুগের এই কটা তথ্য হয়ে যাবে, আমাদের আর লাগবে না। এবার দেখো, এটা হলো হেমন্ত সেন এর প্রতিষ্ঠাতা। তারপরে ওদের রাজধানী ছিল, আমরা এখন যেটাকে বলি নদিয়া। নদিয়া, এই নদিয়াটা হচ্ছে পশ্চিম বাংলার কৃষ্ণনগর, তারই নাম হচ্ছে নদিয়া। তখন নাম ছিল নবদ্বীপ, পরে নাম হয়েছে নদিয়া। যেমন আমাদের বাংলাদেশের কুষ্টিয়া জেলা, এটা ছিল নদিয়ার অন্তর্ভুক্ত। 47 সালে যখন দেশ ভাগ হয়, তখন কুষ্টিয়া আমাদের পূর্ব বাংলার সাথে চলে আসে, আর ওই নদিয়া মহকুমা ওই নদিয়ার মধ্যে থেকে যায়। তাহলে ওদের রাজধানী ছিল নদিয়া। এরপরে ওদের শ্রেষ্ঠ শাসক ছিলেন বিজয় সেন এবং শেষ শাসক ছিলেন লক্ষণ সেন। এই 4টা তথ্য, একটা হচ্ছে প্রতিষ্ঠাতা, 2 নম্বর হচ্ছে রাজধানী, 3 নম্বর হচ্ছে শ্রেষ্ঠ রাজা এবং 4 নম্বর শেষ রাজা। আর কিছু জানতে হবে না। এখন এই জায়গাটা সম্পর্কে আমরা জানতে পারবো, এই যে সেন বংশের শেষ শাসক লক্ষণ সেন 1204 খ্রিস্টাব্দে সেই
তুর্কি জাতির এবং আফগানিস্তানের তখন রাজধানী ছিল গজনি, গজনির সুলতান ময়জুদ্দিন মোহাম্মদ ঘুরির সেনাপতি ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি 17 জন অশ্বারোহী নিয়ে ক্ষিপ্র গতিতে নদিয়ায় লক্ষণ সেনের দরবার আক্রমণ করলে লক্ষণ সেন পিছনের দরজা দিয়ে পালিয়ে নৌকা যোগে চলে আসেন হলো আমাদের এই বিক্রমপুরে। এই বিক্রমপুরে লক্ষণ সেন ছোট আকারে সেন রাজত্ব গড়ে তুলেছিলেন। এই সেন রাজত্ব ছিল 1352 সাল পর্যন্ত। 1352 সালে সেটা শেষ হয়ে যাবে। এই যে 1204 সালে বখতিয়ার খলজি লক্ষণ সেনকে হটিয়ে নদিয়া দখল করার মধ্য দিয়ে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা করলেন। এই বাংলায় মুসলিম শাসন সেই অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝির পর পর্যন্ত বলতে পারো যে একেবারে 1765, তারপরও কিছু কিছু হালকা হালকা নবাবের ব্যাপার ছিল, তারপরে ছিল না। এই যে দীর্ঘ সময় আমাদের এই বাংলা মুসলমানরা শাসন করেছে, এই মুসলমানদের শাসন আমলটাই হলো আমাদের মধ্যযুগ। তাহলে আমরা 2 নম্বর যা জানবো সেটা হলো মধ্যযুগ। মধ্যযুগ মধ্যযুগ লেখে তোমরা এখানে 2 ধরনের কথা জানতে হবে। সেটা হলো তোমরা একটু এটা একটু লিখে নাও, মধ্যযুগ লেখে নিচে 2টা ভাগ করে লিখে নাও। ভারতের মুসলিম শাসন, বাংলার মুসলিম শাসন। এই দুটো কথা লিখে না, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। কারণ আমরা ভারতের মুসলিম শাসনেরও কিছু তথ্য জানবো, আর বাংলার মুসলিম শাসন একটু গুরুত্ব দিয়ে জানবো। এটাও আমরা গুরুত্ব দেব, আমাদের গুরুত্ব দেওয়ার মতো জায়গা আছে, সেটা আমরা একটু বলছি, তোমরা লিখে নাও, তারপর আমি দেখাচ্ছি। তাহলে আমরা মধ্যযুগে মুসলিম শাসন বলে যে কনসেপশনটা পাই, একটা হলো ভারতের মুসলিম শাসন, আর হচ্ছে বাংলার মুসলিম শাসন। কিভাবে সেটা হচ্ছে এবার আসো। এই যে ভারতের মুসলিম শাসন, এটাকে আমরা 2টো ভাগে পাই। প্রথমটা হলো, শুধু এটা একটু লিখে রাখো, সুলতানি শাসন। এই সুলতানি শাসন হলো 1206 থেকে 1526। 1206 থেকে 1526, অর্থাৎ দিল্লিতে 1206 সালে কুতুবউদ্দিন আইবক নিজেকে সুলতান ঘোষণা করার মধ্য দিয়ে ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন এবং 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ভারতের শেষ সুলতান ইব্রাহিম খান লোদিকে পরাজিত করে ভারতে মোগল শাসন প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে যা দাঁড়ালো সেটা হচ্ছে, একটা হচ্ছে সুলতানি শাসন আর হচ্ছে মোগল শাসন। এই যে মোগল শাসন, এটা শুরু হয়েছে হলো 1526 সালে, এখান থেকে চলেছে হলো 1540 সাল পর্যন্ত। 1526 সালে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর প্রথম মোগল সম্রাট হন। 1530 সালে তিনি মারা যান, তার পুত্র হুমায়ুন মোগল সম্রাট হন। তারপর 1540 সালে মোগল সম্রাট হুমায়ুন শেরশাহর সাথে পরাজিত হয়ে উনি ইরানে পালিয়ে চলে যান এবং শেরশাহ দিল্লি দখল করে নিজেকে ভারতের সুলতান ঘোষণা করেন। অর্থাৎ 1540 থেকে শুরু করে 1556 পর্যন্ত
আবার ইরান থেকে 1556 সালে ফিরে এসে তার আগেই 1545 সালে তোমার শেরশাহ একটা দুর্গে গিয়েছিলেন, উত্তরপ্রদেশের একটা দুর্গে। সেখানে বারুদ বিস্ফোরণ হয়ে তিনি আহত হয়ে মারা গিয়েছিলেন। তারপরে তার পুত্র যারা এসছে তারা ওই সুশাসক হতে পারেনি, তাদেরকে পরাজিত করে 1556 খ্রিস্টাব্দে আবার মোগল সম্রাট হন হুমায়ুন, এবং ওই বছর তিনি পাঠাগারে পড়ে নামার সময় সিঁড়িতে পড়ে যান এবং আহত হন। আহত হওয়ার পরে উনি মারা যান। উনি মারা যাওয়ার পর ওনার পুত্র, তখন নাবালক আকবর, তিনি সম্রাট হন। এভাবে 1556 সালে আবার মোগল সম্রাট সুশাসন শুরু হলো। সম্রাট আকবর 1605 সালে মারা গেলে তার পুত্র জাহাঙ্গীর সম্রাট হলেন। জাহাঙ্গীর মারা গেলে শাহজাহান সম্রাট হলেন। শাহজাহানকে অন্তরীণ করে তার সেজ পুত্র আওরঙ্গজেব সম্রাট হলেন। এর আওরঙ্গজেবের অর্থাৎ আওরঙ্গজেব তোমার 1607 খ্রিস্টাব্দে মারা যাওয়ার পর ফররুখশিওর মোগল সম্রাট হয়েছেন। এরপর থেকে 1857 পর্যন্ত মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফর পর্যন্ত এই মোগল সম্রাটদের কোন বলতে গেলে যোগ্যতা বলতে যেটা সেটা ছিল না। তাহলে মোগল সম্রাট বলতে গেলে কিন্তু আমরা সবচেয়ে গুরুত্ব দিয়ে বুঝি হলো জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, আমরা বুঝি সম্রাট হুমায়ুন, তার পুত্র হচ্ছে আকবর, তার পুত্র হচ্ছে জাহাঙ্গীর, তার পুত্র হচ্ছে শাহজাহান, তার পুত্র হচ্ছে আওরঙ্গজেব, এদের কথা বুঝি। তারপর ধারাবাহিকভাবে মোগল শাসন চলেছে। তারপর একটা পর্যায়ে ব্রিটিশদের বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির তোমার কি বলবে যে ওই মানে দয়ার উপরে তারা ছিল, তাদেরকে রাখা হতো, পেনশন দেওয়া হতো, তার উপরে মোগল সম্রাটরা চলতেন। তারপর যখন 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়, সেই সিপাহী বিদ্রোহের সময় মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফর সিপাহীদের পক্ষ নেওয়ায় তাকে শাস্তি হিসাবে তার সম্রাট উপাধি মানে বাতিল করে দিয়ে তাকে রেঙ্গুনে নির্বাসন দেওয়া হয়েছিল। এবং 1862 সালে ওই মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফর তিনি রেঙ্গুনে মারা যান। এই জন্য শেষ মোগল সম্রাটের সমাধিটা হলো রেঙ্গুনে। আর প্রথম যে মোগল সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, তারও সমাধিটা কিন্তু ভারতবর্ষে নয়, এটা হচ্ছে কাবুলে। তো যখন বলছিলাম এভাবে মোগল শাসন 1556 থেকে শুরু হয়ে আমরা জানবো হলো 1857 পর্যন্ত। এই সময় আমরা গুরুত্বপূর্ণ কথাগুলো জানবো। এগুলো তোমরা সব পিডিএফ এ গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবে, আমি শুধু একটু বলে গেলাম। আচ্ছা, তারপরে এসে আমরা চলে আসবো হলো বাংলা মুসলিম শাসন। এই বাংলা মুসলিম শাসনে তোমরা এভাবে একটু লেখো, প্রথম পর্ব 1204 থেকে 1352। এর নিচে লিখে রাখো দ্বিতীয় পর্ব, শুধু এগুলো লিখে রাখার বিস্তারিত বলবো, আর সবই পিডিএফ এ থাকবে। 1352 থেকে 1538, তৃতীয় 1538 থেকে 1609, চতুর্থ 1609 থেকে 1765। 1609 থেকে, শুধু আমি আবার বলছি, প্রথম পর্ব 1204 থেকে 1352, তারপরে হলো তোমার দ্বিতীয় পর্ব 1352 থেকে 1538, তৃতীয় পর্ব 1538 থেকে 1609, চতুর্থ পর্ব 1609 থেকে 1765। এখন আসো, এই জায়গায় তোমরা কি কি তথ্য জানবে শুধু ওইটুকু লেখো। লেখে তোমরা আর লিখতে হবে না, আমি এখন কথা বলবো, তোমরা শুধু শুনবে। আমি আবারও বলছি, ক্লাস শেষে তোমরা রেকর্ডটা শুনবে। রেকর্ডটা দুবার শুনলে সবকিছু তুমি বুঝতে পারবে
আর পিডিএফটা পেলে একবার রিডিং পড়বে। বাস তোমরা এটা একটু লেখো, আমি এখন বর্ণনা করব। আচ্ছা, এবার তোমরা শুনে নেবে, এই যে বাংলা বা ভারতে যে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়েছে, এর কিন্তু একটা সুদীর্ঘ প্রেক্ষাপট রয়েছে। তো আমরা এখন সেই প্রেক্ষাপট আমি একটু বর্ণনা করব, একটু বলবো, তোমরা মনোযোগ দিয়ে শুনবে। ভারতে প্রথম যে মুসলমানরা দখল করার জন্য অভিযান চালিয়েছিল সেটা হচ্ছে আরবীয় মুসলমানরা। সেটা হলো 711 খ্রিস্টাব্দে বাগদাদের সুলতান হাজ্জাজ বিন ইউসুফের সেনাপতি মোহাম্মদ বিন কাসিম। তোমরা ছোটকালে নামগুলো সব পড়েছ। মোহাম্মদ বিন কাসিম, এই মোহাম্মদ বিন কাসিম উনি 711 খ্রিস্টাব্দে সিন্ধুতে অভিযান চালিয়েছিলেন এবং 712 খ্রিস্টাব্দে তিনি সিন্ধু জয় করেছিলেন। সিন্ধুর রাজা তখন ছিলেন দাহিরকে হত্যা করে সিন্ধু দখল করেছিলেন, বাট তিনি সিন্ধু ক্ষমতাকে ভারতে মুসলিম ক্ষমতায় পর্যবেসিত করতে পারেননি। এভাবে ওটা শেষ হয়ে গেল। তবে শুধু মনে রাখো যে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু বিজয়, আমাদের ইতিহাসে বলা আছে কাসিমের সিন্ধু বিজয়, সেটা প্রথমে আসেন হলো 711 খ্রিস্টাব্দে এবং 712 খ্রিস্টাব্দে সিন্ধুর রাজা দাহিরকে পরাজিত করে এবং তাকে হত্যা করে দখল করে নিয়েছিলেন। এই দখল করে উনি কেন পারলেন না ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা করতে, সেটা একটু তোমরা মনোযোগ দিয়ে শুনবে। দাহিরকে হত্যা করে সিন্ধু দখল করে উনি উনার দাহিরের দুই কন্যাকে বন্দী করে বাগদাদে পাঠিয়ে দিয়েছিলেন। বাগদাদে পাঠিয়ে দেওয়ার পর হাজ্জাজ বিন ইউসুফ ওই মেয়ে দুটোকে তার দরবারে ডেকে পাঠিয়েছেন। পাঠাবার পর ওদের সাথে কথা বলা শুরু করেছেন। এই সময় তারা মেয়ে দুটো বলল যে আপনার সেনাপতি মোহাম্মদ বিন কাসিম, আবার তিনি তার জামাতাও আমাদের সম্ভ্রমহানি করেছে। এই অভিযোগটা পাওয়ার সঙ্গে সঙ্গে হাজ্জাজ বিন ইউসুফ নির্দেশ দিলেন সিন্ধু থেকে মোহাম্মদ বিন কাসিমকে বস্তায় বন্দী করে বাগদাদে নিতে হবে। ওনাকে সেই বস্তায় বন্দী করা হলো, ওনাকে নেওয়া হলো। পথিমধ্যে উনি মারা গেছেন। যখন দরবারে নেওয়া হয়েছে তখন তিনি মৃত। ওই মেয়ে দুটো যখন জানলো যে মোহাম্মদ বিন কাসিম মারা গেছে, তখন তারা আবার বলে ফেললো আমরা যে অভিযোগ করেছিলাম সেটা মিথ্যা ছিল। তাহলে এখন যেটা দাঁড়ালো সেটা হলো মোহাম্মদ বিন কাসিম যদি বেঁচে থাকতেন অথবা ভারতে অভিযান অব্যাহত রাখতে পারতেন, তাহলে হয়তো আরবীয়রাই ভারতে মুসলিম শাসনের প্রতিষ্ঠার দাবি পেয়ে যেত, দাবি করতে পারত। সেটা হলো না। তবে একটা বিষয় হয়েছে, সেটা হলো ওই আরবীয় যে সৈনিকরা এসেছিল তারা কিন্তু সিন্ধুতে রয়ে গিয়েছিল। তারা ভারতীয় হিন্দুদের সাথে মিলেমিশে গিয়েছিল। এই মিলেমিশে যাওয়ার মধ্য দিয়ে আরবীয় মুসলমানদের সাথে ভারতীয় হিন্দুদের একটা ঐতিহাসিক সম্পর্ক গড়ে ওঠে। তোমরা জেনে খুশি হবে, পৃথিবীতে যা নতুন আবিষ্কার হয় তার পেছনে যেটি কাজ করে সেটা হলো গবেষণা। আমি আবার বলছি, গবেষণা ছাড়া নতুন কিছু সৃষ্টি হয় না। অর্থাৎ নতুন কিছু সৃষ্টি করতে হলে যা করতে হয় সেটা হলো রিসার্চ। এবং পৃথিবীতে প্রথম এই গবেষণাটা শুরু হয়েছে আমাদের জ্যোতির্বিদ্যা নিয়ে। এবং আমরা জেনে সন্তুষ্ট হব যে
এই জ্যোতির্বিদ্যার গবেষণা প্রথম শুরু হয়েছে ভারতবর্ষে, এবং ভারতবর্ষে সেই জ্যোতির্বিদ্যার গবেষণার ফলাফল ব্রহ্মগুপ্ত নামে এক জ্যোতির্বিদ সিদ্ধান্ত নামের একটা জ্যোতির্বিদ্যার উপরে বই লিখেছিলেন। ওই আরবীয় মুসলমানরা দেখলো যে ভারতে তো খুব ভালো কাজ হয়, এই কাজগুলো হয়, ওরা সেই সিদ্ধান্ত বইটাকে নিয়ে গেল আরবে। যেহেতু ওরা এখানকার ভাষা শিখে গেছে, ওরা আরবে গিয়ে ওই সিদ্ধান্তটাকে তারা আরবি ভাষায় ট্রান্সলেট করলো। ট্রান্সলেট করে তারা নাম দিল সিন্ধ হিন্দ। সিন্ধ হিন্দ, সিন্ধু হিন্দু। এটা তুমি বলবে যে কৃতজ্ঞতা প্রকাশ। তারা দেখেছে যে সিন্ধু থেকে এনেছি, বইটা লেখা হিন্দু, সে তারা নাম দিল সিন্ধ হিন্দ। বাস, এই যে সম্পর্কের ঐতিহাসিক গড়ে ওঠা, আমি এটা বলছি। আর একটা কথা তোমরা শুনে রাখো, সেটা হলো পৃথিবীতে শূন্য এবং সংখ্যা অঙ্ক এটা প্রথম আবিষ্কার হয়েছে আমাদের ভারতে, এবং ওরা দেখলো যে ভারতের লোকজন তো এই যোগ বিয়োগ করতে পারে, হিসাব করতে পারে। তখন না তারা ওই সংখ্যাগুলো তারা নিয়ে ব্যবহার করছে, তারা নাম দিয়েছে হিন্দুস্থানী সংখ্যা। এটা হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ। আচ্ছা যাও, এই হলো আরবীয় মুসলমানদের আসা এবং মুসলমানদের সাথে ভারতের হিন্দুদের একটা ঐতিহাসিক সম্পর্ক গড়ে ওঠা। এরপর দ্বিতীয় পর্যায়ে যেটা আসে সেটা হলো, তোমরা ছোটকালে পড়েছো 997 থেকে 1030 খ্রিস্টাব্দ পর্যন্ত গজনি তথা আফগানিস্তানের সুলতান ছিলেন মাহমুদ। তোমরা সবাই সুলতান মাহমুদের নাম শুনেছ। তোমরা শুনেছ 16 বছরে 17 বার ভারত অভিযান। এই সুলতান মাহমুদ 16 বছরে 17 বার ভারত অভিযানে এসেছিলেন, কিন্তু তিনি ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেননি। কেন করেননি? তিনি চাননি। তিনি চেয়েছিলেন তার যে রাজধানী, তার যে শাসন গজনি, এই গজনিকে সমৃদ্ধ করতে। যদি একটা শাসন ব্যবস্থাকে ঐতিহাসিক করতে হয়, ঐতিহাসিক মানে গুরুত্বপূর্ণ, শব্দ মনে রাখবে, ঐতিহাসিক মানে হচ্ছে গুরুত্বপূর্ণ যদি করতে হয়, তাহলে তো দুটো জিনিস লাগবে, একটা হলো অর্থ আর একটা হলো ব্রেন। তিনি এখানে এসছেন অর্থ করি সংগ্রহের জন্য, আর ব্রেন আনার জন্য তিনি চলে গেছেন মধ্য এশিয়ায়, পারস্যে। তিনি আল ফারাবি, আবু রায়হান, ইবনে সিনা, তারপরে আল বেরুনি, তারপরে পারস্যের কবি সেই মহাকবি ফেরদৌসি, ওনাদেরকে তিনি নিয়ে এসছেন। নিয়ে এসে তার দরবারে কাজ করিয়েছেন। ফেরদৌসিকে বলেছেন যে তুমি ফার্সি ভাষায় আমার উপরে প্রশংসা করে একটা কাব্য লেখো। তিনি শাহনামা লিখলেন, যে শাহনামা বলতে গেলে পৃথিবী ইতিহাসে প্রথম মহাকাব্য, আর কবি হয়ে গেলেন মহাকবি। এবং তোমরা খুশি হবে যে আমাদের ভারতের উপর প্রথম যে বলতে গেলে প্রাতিষ্ঠানিক আক্ষরিক অর্থে লিখিত ইতিহাস বই, সেটা হচ্ছে কিতাবুল হিন্দ, এবং সেটা রচনা করেছিলেন আল বেরুনি, এবং সেটা রচনা করিয়েছিলেন সুলতান মাহমুদ। এভাবে দেখো সুলতান মাহমুদ তার দরবারকে সমৃদ্ধ করেছে। তুমি শুধু মনে রাখো 16 বছরে 17 বার অভিযান ছিল সুলতান মাহমুদের, আর সুলতান মাহমুদ ছিলেন আফগানিস্তানের গজনির সুলতান। বাট তিনি ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেননি। তিনি এখান থেকে ধন সম্পদ এগুলো সব নিয়ে গেছেন। যেমন 16তম অভিযান ছিল গুজরাটের সোমনাথ মন্দির। বা এরপর আসো, তৃতীয় যে পর্বটা আসে সেটা হলো 1191 সালে ওই আফগান স্থানের গজনি সুলতান ময়জুদ্দিন মোহাম্মদ ঘুরি, উনি দিল্লি এবং আজমিরের শাসক পৃথ্বীরাজ চৌহানের বিরুদ্ধে যুদ্ধ করেন তরাইন নামের একটা জায়গায়, যেটাকে বলা প্রথম তরাইনের যুদ্ধ। সেই যুদ্ধে উনি হেরে যান। তার পরের বছর 1192 সালে দ্বিতীয় তরাইনের যুদ্ধে তিনি পৃথ্বীরাজ চৌহানকে হত্যা করতে সক্ষম হন। তারপরে ময়জুদ্দিন মোহাম্মদ ঘুরির সেনাপতি, এবার আসো আমরা একটা গুরুত্বপূর্ণ জায়গায় চলে এসেছি, সেটা হলো কুতুবউদ্দিন আইবক। তোমরা সবাই ছোটবেলায় পড়েছ কুতুব উদ্দিন আইবক, কুতুবউদ্দিন আইবক। তোমরা পড়েছ ইলতুৎমিশ।
ইলতুৎমিশ, তোমরা পড়েছো বখতিয়ার, আমাদের বাংলার প্রথম মুসলিম শাসক বখতিয়ার খলজি, এগুলো পড়েছো, নাম শুনেছো। সুলতানা রাজিয়ার কথা বলে শুনেছো। সুলতানা রাজিয়া হলেন ইলতুৎমিশের কন্যা। এরা এসছে সবাই আফগানিস্তান থেকে, বাট এরা কেউ আফগান না, এরা সবাই জাতিতে তুর্কি। আমাদের বিসিএস এ একাধিকবার প্রশ্ন এসছে ভারতে প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছে কোন জাতি, সেটা হলো তুর্কি জাতি। বাট তারা তুরস্ক থেকে আসেনি, তারা এসছে আফগানিস্তান থেকে, এবং এরা সবাই ছিল মইজুদ্দিন মোহাম্মদ ঘুরির কৃতদাস। এই কৃতদাস থেকে তারা ঘুরির এক একজন সেনাপতি হয়েছেন। বাস ওই যে 1192 সালে তার সেনাপতি কুতুবউদ্দিন আইবককে দিল্লির শাসন দিয়ে চলে গেলেন। এরপরে 1204 সালে পাঞ্জাবের একটা জাতি খোকার জাতি নামে বিদ্রোহ করে। ওই খোকার জাতির বিদ্রোহ দমন করতে আবার ঘুরি অভিযানে আসেন। অভিযানে এসে দমন করে 1206 সালের মার্চ মাসে তিনি যখন গজনি ফিরে যাচ্ছিলেন, পথিমধ্যে তাকে হত্যা করা হয়, আততায়ের হাতে তিনি নিহত হন। এই সংবাদ জানার সঙ্গে সঙ্গে কুতুবউদ্দিন আইবক নিজেকে দিল্লির সুলতান ঘোষণা করেন। দিল্লির সুলতান, বাস এইভাবে দেখো 1206 সালে কুতুবউদ্দিন আইবক দিল্লির প্রথম সুলতান হিসাবে ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা করলেন। অথচ এর 2 বছর আগে 1204 সালে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছেন ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, উনিও তুর্কি জাতি। এখন প্রশ্ন শুনে নাও, বাংলা ভারতেরই অংশ, দিল্লিও ভারতের অংশ। দিল্লির শাসন ভারতের মুসলিম শাসন, বাট বাংলার শাসন ভারতের মুসলিম শাসন না, বাংলার শাসন শুধুই বাংলার মুসলিম শাসন। হয় এই জায়গাটা তোমাদের একটু বুঝতে হবে, একটু গল্পটা শুনে নিতে হবে। সেটা হলো এই যে কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, বখতিয়ার, এদের মধ্যে এই কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ এরা অধিক সৈন্যের অধিনায়ক ছিল। এটি তোমার বখতিয়ারের প্রেস্টিজের ব্যাপার ছিল। তো উনি একবার ঘুরিকে বলেছেন যে আমাকে আরো সৈন্যের অধিনায়ক করা হোক। তখন বখতিয়ার বলেছিল, ঘুরি বখতিয়ারকে বলেছিলেন যে তুমি খর্বাকৃতির মানুষ, খর্বাকৃতি মানে বেটে মানুষ, তুমি বেটে মানুষ, তোমার জন্য অধিক সৈন্যের অধিনায়ক হওয়া মানায় না, সো সম্ভব না। এই যে কথাটা বলেছিলেন, এটা বখতিয়ারের প্রেস্টিজে লেগেছিল। এই জন্য বখতিয়ার দেখাতে চেয়েছিল যে তিনি বেটে হতে পারেন, বাট তিনি কিছু করতে পারেন। তিনি বাংলা দখল করে উনি 1206 সালে যাচ্ছিলেন তিব্বত দখল করতে। এই বাংলা এবং তিব্বতকে নিয়ে তিনি একটা রাজ্য গড়ে তুলতে চেয়েছিলেন, এবং তার সুলতান মইজুদ্দিন মোহাম্মদ ঘুরিকে দেখিয়ে দিতে চেয়েছিলেন যে আমি অধিক সৈন্যের অধিনায়ক হওয়া উপযুক্ত, কিন্তু আপনি করেননি, এই জন্য আপনার বর্ষতা আমি মানি না। অর্থাৎ বখতিয়ার খলজি বাংলাকে আলাদা করে ফেললেন। এভাবে বাংলা ভারত থেকে আলাদা হয়ে গেল। এই হলো ভারত থেকে বাংলা আলাদা হওয়ার কাহিনী। এইবার আসো আমি এখানে আসি। এই যে 1204 সাল থেকে 1352 পর্যন্ত, তুমি শুধু মনে রাখো বাংলার প্রথম মুসলিম শাসন বখতিয়ার খলজি কত সালে? 1204 সালে। বাস, এরপরে এখানে খুব একটা গুরুত্বপূর্ণ কিছু নেই। তারপরে দ্বিতীয় পর্ব যেটা এখানে গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হলো আমাদের এই যে বাংলায় 1352 সালে শামসুদ্দিন ইলিয়াস শাহ উনি নিজেকে স্বাধীন সুলতান ঘোষণা করেন। ওই যে 1352 সালে যে স্বাধীন সুলতানের মধ্য দিয়ে বাংলা যাত্রা শুরু করেছে, 1338 পর্যন্ত এই দীর্ঘ সময় বাংলায় মুসলমানরা স্বাধীনভাবে শাসন করেছে। এই জন্য ওইটাকে আলাদা করা হয়েছে। বাট এই সময়টা প্রথমটা বাংলা স্বাধীনভাবে শাসন করতে পারেনি। কখনো কেউ কেউ স্বাধীনভাবে ছিল, আবার বেশিরভাগ সময় দিল্লির অধীনে ছিল। এই জন্য আমরা এটা আলাদা করছি। এটা হচ্ছে স্বাধীন সুলতানি আমল। এবং সেখানে স্বাধীন করলেন হলো শামসুদ্দিন ইলিয়াস শাহ। এই শামসুদ্দিন ইলিয়াস শাহ মারা যাওয়ার পর এবং শামসুদ্দিন ইলিয়াস শাহ যেটা করেছেন সেটা হলো, তার আগে
আমাদের পুরো বাংলাটা 1326 খ্রিস্টাব্দে দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুগলক তিনি বাংলা দখল করেন এবং বাংলাকে 3টা প্রশাসনে ভাগ করেন। প্রথমটা হলো লক্ষণাবতী। লক্ষণাবতী আমরা এর আগের নাম হচ্ছে গৌড়। গৌড়েরই মুসলমান নাম দিয়েছিল লক্ষণাবতী। 2 নম্বর হলো সোনারগাঁও। 3 নম্বর হলো সাতগাঁও। এই 3টা প্রশাসনে ভাগ করে দেন এবং 3 জায়গায় তিনি তার সেনা শাসক নিযুক্ত করেন। আমি এর মধ্যে সোনারগাঁর শাসক ছিলেন বহরম খান। আমি বহরম খানের কথা একটু বলবো। সেটা হলো, তোমরা জানো যে 1338 সালে সোনারগাঁ স্বাধীন হয়েছিল। এই যে 1338 সালে সোনারগাঁ স্বাধীন করেছিলেন ফখরুদ্দিন মুবারক শাহ। তাহলে তোমাকে জিজ্ঞেস করা হয় সোনারগাঁকে স্বাধীন কে করেছিলেন? উত্তর, ফখরুদ্দিন মুবারক শাহ। ফখরুদ্দিন মুবারক শাহ ছিলেন এই বহরম খানের তরবারি বাহক। তখন তো তরবারি নিয়ে যুদ্ধ হতো। ওই তরবারি বাহক ছিলেন ফখরুদ্দিন মুবারক শাহ। 1338 সালে ফখরুদ্দিন মুবারক শাহ বহরম খানকে হত্যা করে সোনারগাঁ দখল করেন এবং উনি বলেন সোনারগাঁ স্বাধীন এবং স্বাধীন সোনারগাঁর সুলতান আমি স্বাধীন সুলতান। এই হলো স্বাধীন সোনারগাঁ। এই স্বাধীন সোনারগাঁ হয় হলো 1338 সালে। তার আগে 1333 সালে আমাদের ভারতের ইতিহাসে আরেকটি বড় ঘটনা, সেটা হলো মরক্কোর বিখ্যাত পর্যটক ইবনে বতুতা তিনি দিল্লিতে আসেন এবং দিল্লিতে তখন মোহাম্মদ বিন তুগলক হলেন সুলতান। ওনার দরবারে তিনি গেলেন। মোহাম্মদ বিন তুগলক তাকে দিল্লিতে কাজী বা বিচারকের পদে চাকরি দেন। ওই ইবনে বতুতা যখন স্বাধীন সোনারগাঁর সুলতান ফখরুদ্দিন মুবারক শাহ তার শাসনামলে 1345 খ্রিস্টাব্দে তিনি সোনারগাঁ ভ্রমণ করেছেন। এই যে বিখ্যাত সে ঐতিহাসিক পর্যটক ইবনে বতুতা সোনারগাঁ সফর করেছেন ফখরুদ্দিন মুবারক শাহর আমলে, এটি তিনি তার দেশে যে তার ভ্রমণ কাহিনী লিখেছেন কিতাবুল হিন্দ। কিতাবুল হিন্দ নামে তিনি ভ্রমণ কাহিনী লিখেছেন। সেই ভ্রমণ কাহিনীতে আমাদের সোনারগাঁর ইতিহাস আছে। তারা জানলে যে সোনারগাঁর ইতিহাসটা কিভাবে আসলো এবং সেটা এই জায়গাটা শুধু জানতে হবে, আর কিছু জানার দরকার নেই ওই জায়গায়। আচ্ছা, তারপরে এই যে আমি বলছিলাম যে 1352 সালে শামসুদ্দিন ইলিয়াস শাহ এই 3টা এলাকাকে একত্রিত করে নামকরণ করেছিলেন বাংলা। বাংলা, এবার তো মনে রাখো, আমরা বাংলা বলি, এই বাংলার নাম প্রথম বাংলা করেছেন তিনি হলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ এবং এটা হলো 1352 সালে। এই যে যাত্রা শুরু হলো আমার বাংলা। এখন সেই বাংলার স্বাধীন সুলতান উনি বাঙালি ছিলেন না, কিন্তু বাঙালি জাতিকে তিনি ভালোবেসেছিলেন, বাংলা ভাষাকে তিনি ভালোবেসেছিলেন। এ কারণে শামসুদ্দিন ইলিয়াস শাহ নিজেকে শাহ-ই-বাঙালি উপাধি ধারণ করিয়েছিলেন। এই যে শাহ-ই-বাঙালি উপাধি ধারণ করলেন, তারপর তার ছেলে আসলো। ওনার ছেলে উনি আমাদের চাঁপাইনবাবগঞ্জে একটা মসজিদ আছে আদিনা মসজিদ, এই আদিনা মসজিদটা উনি বানিয়েছেন। উনি মারা যাওয়ার পর ওনার ছেলে গিয়াসউদ্দিন আজম শাহ এসছেন। এই গিয়াসউদ্দিন আজম শাহর সময়কাল নিয়ে আমাদের প্রিলিমিনারিতে প্রশ্ন প্রায় আসে। তিনি কি বলবে যে একজন বিখ্যাত শাসক ছিলেন, শ্রেষ্ঠ শাসক ছিলেন ইলিয়াস শাহী বংশের। তারপরে তার শাসনামলে চীনের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক হয়েছিল। তারপরে তার সাথে পারস্যের কবি হাফিজের সম্পর্ক ছিল। তারপরে কি বলবে রাস্তায় প্রত্যাহার হয়েছিল এরকম। এবং তিনি একজন কবি ছিলেন, আর আরবি এবং ফার্সি ভাষায় তিনি কবিতা লিখতেন। এবং তার দরবারে ছিলেন হলো আমাদের প্রথম
বাঙালি মুসলমান কবি তিনি হলেন শাহ মোহাম্মদ সগীর। এই শাহ মোহাম্মদ সগীর ছিলেন হলো উনার সভাকবি এবং সুলতান গিয়াসউদ্দিন আজম শাহর নির্দেশে ওই তোমার সগীর সাহেব, যিনি আমাদের প্রথম বাঙালি মুসলমান কবি, ইউসুফ জুলেখা কাব্য লিখেছেন। এই ইউসুফ জুলেখা কাব্য লিখে তোমরা মনে রাখবে প্রথম বাঙালি মুসলমান রোমান্টিক কবিও হলেন শাহ মোহাম্মদ সগীর। এই হলো তার সময়কার ঘটনা। বাস, এরপর চলে গেল। তারপরে কিছুদিন আমরা শাহী বংশের শাসন দেখবো, সেটা মোটেও গুরুত্বপূর্ণ না, ওখানে কিচ্ছু পড়তে হবে না। শাহী বংশের অবসান ঘটায় হলো ইয়ে বংশে, এই স্বাধীন সুলতানের অবসান ঘটায় আফগানিস্তান থেকে আসা কয়েকটা বংশ। এই এরপরে এই সময় এই 1352 থেকে এই সময় ভিতরে শেষ যে বংশ শাসন করে সেটা হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহ। সেটা হলো 1493 সালে উনি প্রতিষ্ঠা করেন হোসেন শাহী বংশের শাসন। এবং উনি আমাদের চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে একটা মসজিদ করেন, সেটা হলো ছোট সোনা মসজিদ। ওনার ছেলে নাসিরউদ্দিন নসরত শাহ গৌড়ে আর একটা মসজিদ করেন, সেটা হলো 12 দুয়ারি মসজিদ বা 12টা দরজা আছে সেই মসজিদের। ওই 12 দুয়ারি মসজিদ হলো বড় মসুরা মসজিদ, এটা ওনার ছেলে করেন। এই দুটো তথ্য তুমি জানবে, বাস, আর কিছু জানার ওখানে দরকার নেই। এগুলো আসে না, শুধু এই বড় সোনা মসজিদ অমুক করেছেন, ছোট সোনা মসজিদ উনি করেছেন। ছোট সোনা মসজিদ বাংলাদেশের মধ্যে, ওইটা ভারতের মধ্যে। বাস, ওই হোসেন শাহী বংশের শেষ শাসক ছিল হলো গিয়াসউদ্দিন আজম শাহ, গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। শের শাহ গিয়াসউদ্দিন মাহমুদ শাহকে হত্যা করে বাংলা দখল করে। বাস, এর মধ্যে দিয়ে আফগানিস্তানের শাসক আসলো। শের শাহ বংশকে বলে সুর বংশ। এই সুর বংশের পতন ঘটিয়ে আসে আফগানিস্তানের আর এক বংশ কররানী বংশ। এই কররানী বংশের অবসান ঘটায় হলো 1576 সালে মোগল সম্রাট আকবর সেনাপতি মুনিম খান। কিন্তু তখন পর্যন্ত এই বাংলা মোগলদের দখলে যায়নি, যদিও 1526 খ্রিস্টাব্দে দিল্লিতে মোগল শাসন শুরু হয়েছে। বাট যে বিষয়টি হয়েছে তা হলো এই সময় আমাদের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেটা হচ্ছে 12 ভূঁইয়াদের ইতিহাস। এই 12 ভূঁইয়া হলো আমাদের বাংলার স্বাধীন চেতা জমিদারদের সংগঠন। এই স্বাধীন চেতা জমিদাররা ঘোষণা করলেন যে তারা স্বাধীনভাবে বাংলা শাসন করবেন। সম্রাট আকবর বললেন তার বর্ষতা স্বীকার করতে। 12 ভূঁইয়া নেতারা রাজি হলেন না। তারপরে মোগল সম্রাট আকবর তার সেনাবাহিনী পাঠালেন। প্রথম যুদ্ধ হলো যশোরের রাজা প্রতাপাদিত্যের সাথে। 39তম বিসিএসে এই রাজা প্রতাপাদিত্যের প্রস্তটা এসছে। তারপরে 3 দিন যুদ্ধ করার পর রাজা প্রতাপাদিত্য প্রচুর উপঢৌকন দিয়ে মোগল বর্ষতা স্বীকার করলেন। মোগল বর্ষতা স্বীকার করার পর আর কোন 12 ভূঁইয়া নেতারা শক্তিশালী অবস্থানে থাকতে পারেননি, তারা বর্ষতা স্বীকার করেছেন। 12 ভূঁইয়াদের প্রধান নেতা ছিলেন সোনারগাঁর জমিদার ঈসা খান, তিনি বর্ষতা স্বীকার করেননি। এ কারণে 1597 সালে মোগল সম্রাট আকবরের সেনাপতি মান সিংহ তিনি এসেছিলেন এই সোনারগাঁর জমিদার এবং 12 ভূঁইয়ার শেষ নেতা এবং প্রধান নেতা ঈসা খানের সাথে যুদ্ধ করতে। কিশোরগঞ্জের 11 সিন্ধু নামক স্থানে সে যুদ্ধ হয়। তারপরে তোমার 1599 সালে ঈসা খান মারা গেলে তার পুত্র মুসা খান 12 ভূঁইয়ার নেতা হন এবং সোনারগাঁর জমিদার হন। ওদিকে 1605 সালে সম্রাট আকবর মারা গেলে তার পুত্র জাহাঙ্গীর মোগল সম্রাট হলেন এবং 1607 সালে জাহাঙ্গীর ইসলাম খানকে সুবে বাংলার সুবাদার করে পাঠালেন। 1608 সালে তিনি 50,000 সৈন্য সামন্ত নিয়ে বুড়িগঙ্গার তীরে নামলেন এবং 1609 সালের সেপ্টেম্বর মাসে সোনারগাঁর জমিদার এবং 12 ভূঁইয়ার শেষ নেতা মুসা খানের সাথে ইসলাম খানের যুদ্ধ হলো। সেই যুদ্ধে মুসা খান পরাজিত হয়ে পালিয়ে চলে গেলেন। পতন হয়ে গেল সোনারগাঁর, পতন হয়ে গেল 12 ভূঁইয়ার, পতন হয়ে গেল বাংলার। বাংলা চলে গেল মোগল দখলে
আর সেটাই হলো আমাদের ইতিহাসের চতুর্থ পর্ব। অর্থাৎ এই যে 1609 সালে, তারপরে 1610 সালে ঢাকায় রাজধানী করা হলো, নামকরণ করা হলো জাহাঙ্গীরনগর। তাহলে এই যে মোগল শাসনে চলে গেলাম, এই মোগল শাসন থেকে বিসিএস এ প্রায় প্রশ্ন আসে। তাহলে আমরা একটু এবার জেনে যাব, এই মোগল শাসন আমলে এক হলো প্রথম রাজধানী হয়েছে, দুই হলো আমাদের ঢাকায় এই মুসলিম শাসন আমলে যত স্থাপত্য শিল্পের বিকাশ হয়েছে তা হয়েছে মোগল আমলে। যেমন 1538 সালে সম্রাট শাহজাহানের পুত্র, দ্বিতীয় পুত্র শাহজাদা সুজা, উনি সুবে বাংলার সুবাদার ছিলেন। উনি তোমার এই যে আমাদের ধানমন্ডিতে ঈদগাহ নির্মাণ করেছিলেন। এটা হচ্ছে আমাদের ঢাকার প্রথম আনুষ্ঠানিক ঈদের জামাতের আয়োজন করেছিলেন। সেই দেওয়ালটা এবং সেই জায়গাটা এখনো ঘেরা আছে। তোমরা যদি কখনো এই জিকাতলা থেকে 15 নম্বর দিকে যাও, তাহলে আনাম র্যাঙ্কস প্লাজার পরেই, একটু পরেই তোমার দেখবে কেএফসির যাওয়ার আগে ডান দিকে তাকালেই দেখবে মোটা দেওয়াল দেওয়া সে রয়েছে। পারলে একটু চোখ বুলিও, তাহলে মনে হবে যে 1540 সালে এটা তোমার শাহজাদা সুজা এটা করেছিলেন। তারপরে এই শাহজাদা সুজা, যদিও উনি রাজধানী ঢাকায় রাখেননি, তিনি আমাদের ঢাকা, তোমরা জানো যে বড় কাটরা, কাটরা মানে অতিথিশালা, আর একটা আছে ছোট কাটরা। এই বড় কাটরা 1645 সালে করেছিলেন শাহজাদা সুজা। এই যে দুটো কীর্তি ওনার। তারপরে তোমরা জানবে যে শায়েস্তা খান, উনি দুইবার আমাদের বাংলায় সুবাদার হয়ে আসেন এবং উনি যেগুলো করেছেন, যেমন তোমার ছোট কাটরা করেছেন। আমাদের শিয়াদের যে তীর্থ স্থান হস্তি দালান, ওইটা করেছেন উনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি সেটা হচ্ছে লালবাগের দুর্গ, এটা উনি করেছেন। এটা নাম ছিল কেল্লা আওরঙ্গাবাদ। যেহেতু আওরঙ্গজেবের সময় হয়েছে, এটা কেল্লা আওরঙ্গাবাদ। উনি এসছেন হলো 1664 সালে। এর আগে আরেকজন সুবাদার এসেছিলেন, মীর জুমলা। এই মীর জুমলা তোমরা দেখবে, যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেউ আমার সাথে সংযোগ থেকে থাকো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পাশ দিয়ে যে বাংলা একাডেমির সোজা যে তোমরা পাও হলো কার্জন হল, তার আগে বাম পাশে পাও তিন নেতার মাজার, তার একটু সামনে পাও হলো দোয়েল চত্বর। এই দোয়েল চত্বর এবং তিন নেতার মাজারের মাঝখানে তাকালেই দেখবে পশ্চিম পাশে মোটা একটা হলুদ দেওয়াল এভাবে ত্রিকোণী ভাবে উঠে গেছে, ওই পূর্ব পাশে উঠেছে এবং মাঝখানে মোটা একটা পিলার আছে। এটাই হচ্ছে মীর জুমলা গেট। এর আরেক নাম হচ্ছে রমনা গেট, এর আরেক নাম হচ্ছে ঢাকা গেট। এটা করেছিলেন মীর জুমলা। তারপরে ওই যে ছোট কাটরা করেছেন, তারপরে বললাম যে হস্তিদান করেছেন। আমাদের মোহাম্মদপুরে একটা মসজিদ আছে, মসজিদটা এখন অনেকটা দেবে গেছে, দেখতে চাইলে সেখানে যেতে হবে তোমাদের। মোহাম্মদপুরের যে বাস স্ট্যান্ড, তার থেকে বামে যে ওখানে একটা ডোবা মতো জায়গা আছে, সেখানে 7 গম্বুজ মসজিদ রয়েছে, এটা উনি করেছেন। এরকম তারপরে এই সময় ঢাকা ইটের রাস্তা হয়েছে। এই যে তো বলছিলাম যে লালবাগের কেল্লা হয়েছে, লালবাগের দুর্গ হয়েছে। এই যে ব্যাপক স্থাপত্য শিল্পের যে বিকাশ, এইগুলো সম্পর্কে তোমরা একটু পরে জানে নেবে। এগুলো শুধু রিডিং পড়বে, আবার বলছি এগুলো তোমাদের মুখস্থ করা দরকার নেই, শুধু রিডিং পড়লে হবে। আর যদি একটু পরে ক্লাস শেষে তোমরা ভিডিওটা একটু দেখো, রেকর্ডটা একটু পড়ো, আমার মনে হয় তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এবার আসি আমরা এই যে মোগল সম্রাটদের শাসন আমলে একটা পর্যায়ে প্রথম থেকে যেটা আসে যে রাজধানী। আমি একটু তোমাদেরকে জিজ্ঞেস করব, সেটা হলো যদি তোমাদের প্রশ্ন হয় ঢাকা কয়বার সুবে বাংলা বা বাংলার রাজধানী হয়েছে, ঢাকা কয়বার সুবে বাংলা বা বাংলার রাজধানী হয়েছে, দেখি তোমরা একটু বলো। আমি প্রশ্ন করেছিলাম যে ঢাকা কয়বার বাংলা বা সুবে বাংলার রাজধানী হয়েছে।
যার যা মনে আছে তার লিখে বলো। হ্যাঁ বলেছো, ধন্যবাদ। সজীব পাল 4 বার বলেছো, সাদ্দাম হোসেন 5 বার বলেছো, তারপরে ইস্তিয়াক আহমেদ বাঁধন বলেছো 4 বার, তারপরে বলেছো বাংলার 4 বার, তারপরে যখন বলেছো 4 বার। অসাধারণ লেকচার, তথ্যবহুল স্যার, আল্লাহ আপনাকে নেক হায়াত দারাজ করুন। তবে দোয়া করবে, তোমার দোয়া যেন আল্লাহ শোনেন। ধন্যবাদ তোমাকে। মমতাজ সুলতানা মিশু তুমি বলেছো 4 বার, তারপরে শেখ এমডি মাহতুবুর রহমান বলেছো 4 বার, শিপন হোসেন বলেছো 2 বার, বাংলাদেশের 1 বার। আচ্ছা যাক, আমি উত্তর পেয়ে গেছি এই পর্যন্ত। শিপন বলেছো, শিপন 2 বারই বলেছো, সেটা হচ্ছে 2 বার। আরেকজন বলেছো শেখ মোহাম্মদ সবুজ, তুমি 5 বার বলেছো। এটা আর একটা ভাবে সঠিক, কিন্তু আমার প্রশ্নের উত্তর এটা না। 4 বার 4 বার 2 বার, বাস। আমি একটু বলি তোমাদের, আমি একটু দেখা দিচ্ছি সেটা, যে এটা এটা কিভাবে জানবা। সেটা হলো, তোমরা জানলে যে ঢাকা একাধিকবার রাজধানী হয়েছে, যে কবারই হোক, আমি সেটা বলছি না, একাধিকবার হয়েছে। তাহলে প্রথম রাজধানী হয়েছে 1610 সালে, তারপরে এই রাজধানীটা আবার চলে যেতে হয়েছে, না হলে তো দ্বিতীয়বার হওয়ার কথা না। তাহলে প্রথম রাজধানীর মর্যাদা দেখো তোমরা, এই যে প্রথম তোমার রাজধানীর মর্যাদা, এটা হলো 1610 সাল। 1610 সাল, বাস। তাহলে এখন কি দাঁড়ালো, 1610 সালে ঢাকায় রাজধানী প্রতিষ্ঠা করেছেন হলো ইসলাম খান। এই রাজধানী প্রতিষ্ঠা কিন্তু উনি, এটা সুবে বাংলার প্রথম রাজধানী নয়। প্রথম রাজধানী হলো বিহারের রাজমহল। বিহারের রাজমহলে 1595 সালে মোগল সম্রাট আকবর সুবে বাংলার প্রথম রাজধানী প্রতিষ্ঠা করেছিলেন, এবং মানসিংহকে তিনি প্রথম সুবাদার নিযুক্ত করেছিলেন। সেই রাজমহল থেকে 1610 সালে ইসলাম খান ঢাকা নিয়ে আসলেন এবং নামকরণ করলেন মোগল সম্রাট জাহাঙ্গীরের নামে। এবার শুনে নেবে, এখন যেটা বুড়িগঙ্গার তীরে সদরঘাট, ওয়াইজ ঘাট, বাংলা বাজার, ইসলামপুর রোড, ইসলামপুর মধ্যে ইসলাম খানের নামে, ইংলিশ রোড, এদিকে তাঁতি বাজার, ওদিকে ধুলাই খাল অঞ্চলটা, ওই জায়গাটা হচ্ছে হলো তোমার জাহাঙ্গীরনগর, এবং আমাদের ইতিহাসে প্রথম ঢাকার এরিয়া এটা হলো আমাদের সে জাহাঙ্গীরনগর। তাহলে আমাদের, তুমি জানলা যে ঢাকা যদি জিজ্ঞেস করা প্রথম রাজধানী 1610 সালে করেছেন কে, ইসলাম খান। তখন মোগল সম্রাট কে ছিলেন, ছিলেন জাহাঙ্গীর, তার নামে রাজধানী করা হয়, বাস। এরপরে তুমি জানবে প্রথম রাজধানীর মর্যাদা হারানো। হারানো দেখো, অর্থাৎ রাজধানীর মর্যাদা আবার হারায় গেল কোথায়, সেটা হলো 1638 সাল। 38 সালে সুবে বাংলার সুবাদার হয়ে আসেন সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্র শাহজাদা সুজা। সুজা ঢাকা থেকে রাজধানী নিয়ে গেলেন রাজমহলে, অর্থাৎ 1595 সালে প্রথম রাজমহল রাজধানী হয়েছে, তারপরে 1610 সালে ঢাকা হয়েছে, আবার 1638 সালে রাজমহল হলো। তাহলে এবার আবার কখন ঢাকায় আসলো, মানে ঢাকা দ্বিতীয়বার রাজধানী হলো কখন। এবার দেখো তুমি, দ্বিতীয় রাজধানীর মর্যাদা, এটা আমি হারানো বলছি না, মর্যাদা হারানোটা পরে বলবো। এটা হলো 1660 সালে। ঢাকা দ্বিতীয়বার বাংলার বা সুবে বাংলার রাজধানী হচ্ছে 1660 সালে। এই রাজধানীটা ওই ইসের থেকে, রাজমহল থেকে ঢাকায় নিয়ে আসবেন এবার সুবাদার মীর জুমলা, এবং ওই সময় মোগল সম্রাট ছিলেন আওরঙ্গজেব। আওরঙ্গজেব উনি বাংলায় প্রথম যে সুবাদার নিযুক্ত করেন তিনি হলেন মীর জুমলা। তাহলে দেখো, দ্বিতীয়বার ঢাকায় রাজধানী প্রতিষ্ঠা করেন সুবাদার মীর জুমলা।
কত সালে? 1660 সালে। সকল মোগল সম্রাটকে আওরঙ্গজেব। বাস, একই জায়গা থেকে দেখো আমরা কতগুলো তথ্য পেয়ে যাচ্ছি। এভাবে খুব শর্টকাট অনেকগুলো তথ্য এট এ টাইম আমাদের পেতে হবে। বাস এভাবে পড়লেই দেখবে তুমি অনেকগুলো বিষয় জেনে গেলে ভেঙে চুরে কথা বলতে পারবে। এবার আমরা যেটা জানবো সেটা হলো দ্বিতীয় রাজধানী মর্যাদা হারানো। না তো তৃতীয়বার হবে না। আচ্ছা, এবার দ্বিতীয় রাজধানী মর্যাদা হারানো আগে শুনে বলে নেই। এই যে 1595 সালে রাজমহল প্রথম রাজধানী হয়েছে সুবে বাংলা, তখন তো বাংলাদেশ উড়িষ্যা এরকম বলা হতো। তারপর ঢাকা হয় 1610 সালে, তারপর 1638 সালে আবার রাজমহলে নিয়ে যাওয়া হয়, আবার দ্বিতীয়বার ঢাকায় 1660 সালে নিয়ে আসা হয়। এই যে 1660 সালে আসলো, এরপরে বাংলার বা সুবে বাংলা রাজধানী আর কখনোই রাজমহলে যায় নাই। তার মানে রাজমহলের চ্যাপ্টার এখানেই শেষ। এইবার আমরা যেটা বলবো সেটা হলো এই যে দ্বিতীয়বার, তাহলে ঢাকা থেকে রাজধানী কোথায় যাচ্ছে? এটা হলো 1717 সাল। তখন আর নবাব নেই, আসেন হলো সরি কি বলেন সুবাদারের শাসন নেই, নবাবী শাসন শুরু হয়েছে। এবং আমাদের বাংলার প্রথম নবাব হলেন মুর্শিদ কুলি খান। যে দুটো বিশেষ আগে আসলো বাংলার প্রথম স্বাধীন নবাবকে, তার নামটা উত্তরে নাই। প্রথম স্বাধীন নবাব আমি একটু পরে বলছি, তোমাদের বলে দিব, বুঝিয়ে দেব। সেটা হলো নবাব আলীবর্দী খান, তার নাম নেই, বাট মুর্শিদ কুলি খানের নাম আছে। উনি প্রথম নবাব, উনি স্বাধীন নবাব না। তাহলে মুর্শিদ কুলি খান এটা বিশেষে একাধিকবার এসছে যে ঢাকা থেকে রাজধানী মুর্শিদাবাদে কে নিয়ে গিয়েছিলেন, কত সালে মুর্শিদাবাদ বাংলার রাজধানী হয়। এই যে 1717 সালে ঢাকা থেকে রাজধানী চলে যায় বাংলার রাজধানী, মনে রাখো এরপরে ঢাকা আর কখনোই বাংলার রাজধানী হয় নাই। তাহলে উত্তর দাঁড়ালো ঢাকা বাংলার রাজধানী হয়েছে দুইবার, সেটা হলো 1610 এবং 1660। তারপরে ঢাকা আরো 3বার রাজধানী হবে, মোট 5বার রাজধানী হবে, কিন্তু বাংলা বলবে তোমরা হলো দুইবার। এবার আসো, এই যে মুর্শিদাবাদ থেকে রাজধানী যখন গভর্নর জেনারেল লর্ড তোমার কি বলবে যে ওয়ারেন হেস্টিংস, তিনি মুর্শিদাবাদ থেকে একটা অংশকে নিয়ে আসেন হলো কলকাতায়। এরপরে তোমার ওই এটা অর্থাৎ এইভাবে মুর্শিদাবাদ থেকে যাবে কলকাতায়। আমরা দেখলাম তৃতীয়বার ঢাকা রাজধানী হচ্ছে হলো 1905 সালে। খেয়াল করো, যদি বলা হয় 1905 সালে ঢাকা কিসের রাজধানী হয়েছে, তখন তোমাকে বলতে হবে পূর্ব বাংলা ও আসাম প্রদেশের রাজধানী। তবে পূর্ব বাংলা ও আসাম মানে তো বাংলা না, এটা তোমাকে বলতে হবে। আবার এই প্রসঙ্গে প্রথম শুনে রাখো, এই যে 1905 সালে ঢাকা যে রাজধানী হয়েছে, এটা কিন্তু শিফট হয়নি। 1905 সালে অক্টোবর মাসে লর্ড কার্জন বঙ্গভঙ্গ কার্যকর করেন এবং আমাদের বাংলা ও আসামকে নিয়ে নতুন প্রদেশ হয়। এই নতুন প্রদেশের রাজধানী হয় ঢাকায়। আমরা বঙ্গভঙ্গ যখন পড়ব তখন আমরা এই জায়গার অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানবো। বঙ্গভঙ্গ থেকে প্রায় প্রশ্ন আসে, আমি তখন বলবো যে কোন কোন জায়গায় থেকে তোমাদের জানতে হবে। আমি হয়তো তোমাদের পিডিএফ এ ওই জায়গার ধারাবাহিক ভাবে সবগুলো আমি বলবো, কিন্তু তোমাদের সবগুলো একইভাবে গুরুত্ব দিতে হবে না। আমি বলে দেবো এই জায়গাগুলো গুরুত্ব দেবে। আচ্ছা, তাহলে 1905 সালে তৃতীয়বার রাজধানী হলো। এইবার আমরা জানবো তৃতীয়বার রাজধানীর মর্যাদা হারানো। সেটা হচ্ছে 1911 সালের ডিসেম্বর মাসে রাজা পঞ্চম জর্জ দিল্লি দরবারে বঙ্গভঙ্গ রদের ঘোষণা দিলেন এবং 1912 সালে সেটা কার্যকর হলো। অর্থাৎ 1912 সালে
আমাদের এই যে রাজধানী ঢাকা, যদি প্রশ্ন আসে হয়তো 12 সাল নাও থাকতে পারে, যেহেতু 1911 সালের ডিসেম্বর মাসে রাজা পঞ্চম জর্জ বঙ্গভঙ্গ রদ করেছেন, বাতিল করেছেন। অর্থাৎ ওই সময় আবার পূর্ব বাংলার সাথে যে আসামটা ছিল, সেই আসাম আমাদের আজকের বাংলাদেশের সিলেটকে নিয়ে আলাদা হয়ে যায়। অর্থাৎ 1912 সাল থেকে সিলেট ছিল উইথ আসাম। 1947 সালে যখন দেশ ভাগ হয়, তখন সিলেট ওর একটা করিমগঞ্জ নামে একটা মহকুমা, সেটা আসামের সাথে থেকে যায়। আর সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ এরা আমাদের সাথে যোগ দেয়। এবং এটা যোগ দেওয়ার জন্য মৌলানা ভাসানী এবং শেখ মুজিবুর রহমান এই দুইজন ব্যাপক আন্দোলন গড়ে তুলেছিলেন। আর সেই আন্দোলনের ফলে এখানে বিশেষ একাধিকবার প্রশ্ন এসছে, ব্রিটিশ সরকার 1947 সালের জুলাই মাসের 6 এবং 7 তারিখে সিলেটে গণভোট দিতে বাধ্য হয়েছিল এবং সেই গণভোটে 2 লাখের বেশি রায় দিয়েছিল হলো তোমার বাংলার পক্ষে যোগ দেওয়ার, আর 1 লাখের কিছু রায় দিয়েছিল আসামের সাথে যোগ দেওয়ার। সো ওইভাবে 1947 সালে সিলেট আবার আমাদের সাথে আসে। যারা গল্পটা বলে দিলাম, এটা তোমরা শুনলে। ওই যে তার মানে 1911 সাল থেকে সিলেট আমাদের সাথে ছিল না, আসামের সাথে ছিল। আর এবার তৃতীয়বার রাজধানী মর্যাদা হারালো। এই রাজধানী মর্যাদা হারানো মানে হলো ঢাকা থেকে রাজধানী উঠিয়ে দেওয়া হলো। এখানে যেমন রাজধানী রাজমহল থেকে ঢাকা আনা হয়েছিল, আবার ঢাকা থেকে রাজমহলে নেওয়া হয়েছিল। 1905 সালে কিন্তু কলকাতা থেকে রাজধানী ঢাকা আনা হয়নি। কেন? কারণ কলকাতা হচ্ছে বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী। তখন বাংলার একটা অংশ হলো পূর্ব বাংলা, তাকে আসামের সাথে যোগ করে আরেকটা রাজ্য করা হলো। আর ওদিকে পশ্চিম বাংলা, বিহার, উড়িষ্যা নিয়ে যে বাংলা প্রদেশ, সেই বাংলা প্রদেশের রাজধানী বঙ্গভঙ্গের আগেও কলকাতা ছিল, বঙ্গভঙ্গের সময়ও কলকাতা ছিল। তারপরে আমাদের রাজধানীটা উঠিয়ে দেওয়া হলো এবং আমাদের রাজধানী আবার হয়ে গেল কলকাতা। তাহলে তোমরা জানলে তৃতীয় রাজধানী মর্যাদা হারালো 1911 সালে। আর এবার চতুর্থ রাজধানীর মর্যাদা, এটা হলো 1947 সালে। তো 1947 সালে কি ঢাকা বাংলা রাজধানী হয়েছিল না? পূর্ব পাকিস্তানে। তো পূর্ব পাকিস্তান তো বাংলা না, তাহলে কি দেওয়া হলো? এরপরে আসো হলো 1971 সাল। 1971 সাল বাংলাদেশ স্বাধীন হলো। এই স্বাধীন দেশকে মুক্ত করার জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছি। আর সেই মুক্তিযুদ্ধের সময় আমাদের রাজধানীর নামকরণ করেছিলেন তাজউদ্দিন সাহেব মুজিবনগর। তারা বলতে হবে স্বাধীন বাংলাদেশের প্রথম রাজধানী হলো মুজিবনগর। 1972 সালে জানুয়ারি মাসের 22 তারিখে আমাদের ঢাকাকে বাংলাদেশের রাজধানী ঘোষণা করা হয়। তাহলে ঢাকার পঞ্চমবার রাজধানী হয় 1972 সালে। বাস, এই হলো আমাদের ঢাকা রাজধানীর ইতিহাস, একটা ব্যাপক ইতিহাস। শুধু এইটুকু জানো, প্রথম রাজধানী 1610, প্রথম রাজধানী হারানো 1638, আবার দ্বিতীয়বার হলো 1660, তৃতীয়বার হলো 1905, চতুর্থবার হলো 1947, পঞ্চমবার হলো 72। তাহলে তুমি বলবে 2 বার হচ্ছে বাংলার, ভারতের স্বাধীনতার আগে 3 বার, আর বাংলাদেশের স্বাধীনতার আগে 4 বার, আর মোট হলো 5 বার। বাস। তাহলে তোমরা বুঝেছো যে আমরা আর ওই যে স্থাপত্য শিল্পের যেগুলো বললাম, এগুলো সব তথ্যপাত্য তোমাদের পিডিএফ এ থাকবে। এবার আসো আমরা একটু কথা বলবো, সেটা হলো আধুনিক যুগ। তাহলে আমরা প্রাচীন যুগ, মধ্যযুগ হয়ে গেল। আমরা তোমাদের আগামী প্রথম যে পিডিএফটা দিব সেটা প্রাচীন এবং মধ্যযুগ, তারপরে আধুনিক যুগেরটা দিব। এরপরে আমরা
1947 থেকে 1971 পর্যন্ত দেব, 1970 নির্বাচন পর্যন্ত দেব, এরপরে মার্চ 71 এবং মুক্তিযুদ্ধের উপরে দেব, এরপরে তোমাদের বাংলাদেশের কৃষি জনসংখ্যা নিয়ে দেব, এরপরে তোমাদের বাংলাদেশের অর্থনীতি এবং শিল্প বাণিজ্য নিয়ে দেব, এরপরে তোমাদের সংবিধানের উপরে দেব, এরপরে তোমাদের আমি আমাদের কি বলবে যে রাজনীতির ওখানে সিট দেব না, আমি তোমাদের আলোচনা করে বুঝিয়ে দেব, তারপরে আমি ওখানে তথ্যগুলো আমি লিখিয়ে দেব, এরপরে আমরা সরকার ব্যবস্থায় যে তথ্যগুলো দরকার সেগুলো আমি আলোচনা করব এবং পিডিএফ দিয়ে দিব। তারপরে আছে আমাদের জাতীয় অর্জন, সেখানে যে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানবো এবং আজকের বাংলাদেশকে জানতে হলে আমাদের জাতীয় অর্জনটা জানতে হবে। জাতীয় অর্জন যখন তুমি জানবে তখন তুমি সত্যিকার অর্থে বাংলাদেশকে চিনবে, বাংলাদেশকে জানবে। আর বাংলাদেশকে যদি তুমি আজকে চিনতে পারো, মন দিয়ে যদি চিনতে পারো, তাহলে তুমি ভাবতে পারবে যে এই বাংলাদেশে আমি চাকরি করব এবং এই বাংলাদেশকে আমি 2041 সালে বিশ্বের উন্নত দেশ, 23তম অর্থনীতির দেশ করব এবং আমি একজন গর্বিত মানুষ, এই বাংলাদেশকে আমি নেতৃত্ব দেব। তোমরা যারা চাকরি করবে তারা এই বাংলাদেশকে 2030 সালে উচ্চ মধ্যম আয়ের দেশ হওয়ার জন্য, 2041 সালে উন্নত দেশ হওয়ার জন্য তোমরা নেতৃত্ব দেবে। সব তোমরা এক একজন নেতা, নিজেকে কখনো ছোট ভাববা না, নিজেকে কখনো ছোট করবে না, নিজেকে কখনো বাংলাদেশ বিমুখ করবে না। মনে রাখবে এই বাংলাদেশ 71-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, লাখ লাখ মা বোনের পবিত্র সম্ভ্রমের বিনিময়ে, 47 লাখ বাড়িঘর ভস্মীভূত হওয়ার বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই বাংলাদেশকে আমি আমৃত্যু সেলুট জানিয়ে যাব। এটি হবে আমার চেতনা, এটাই হবে আমার মূল্যবোধ। আর সেই চেতনা মূল্যবোধ যদি আমার থাকে তাহলে আমি দেশের মানুষকে ভালোবাসবো, আর দেশের মানুষকে ভালোবাসার জন্যই তুমি চাকরি করবে। এই যদি তোমার মানসিকতা থাকে, আমি নিশ্চিত করে বলছি তুমি খারাপ কাজ করতে পারবে না, খারাপ কাজ করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, ঘুষ খেতে পারবে না, মানুষের উপর অত্যাচার নির্যাতন করতে পারবে না। অনেক অফিসাররা দুর্নীতি করেন, অনেক পুলিশ কর্মকর্তারা দুর্নীতি করেন। তোমরা জানো কিছুদিন আগে সিলেট একটা ছেলেকে মাত্র 10,000 টাকার জন্য পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে। এ কি নিষ্ঠুরতা! এটা কোন ধরনের ক্ষমতা? এগুলোকে তোমরা ঘৃণা করবে। আবার দেখবে অনেক ভালো মানুষ আছে, তো তুমি যখন ভালো কাজ করবে দেখবে তুমি তখন ভালো মানুষ হবে এবং খুব ভালো থাকবে। তুমি যদি কোনো রকমের দুর্নীতিতে না যাও, সারা জীবন ভালো থাকবে এবং লাস্টে বলবে যে মরেও শান্তি পাবো। অর্থাৎ তুমি যদি আল্লাহর কৃপা পেতে চাও, সৃষ্টিকর্তার কৃপা পেতে চাও, দেবতার কৃপা পেতে চাও, গডের কৃপা পেতে চাও, তোমাকে অবশ্যই আল্লাহ সৃষ্টি মানুষকে ভালোবাসতে হবে। আর তোমাদেরকে একটা অনুরোধ করব, মানুষকে শুধু মানুষ হিসেবে বিবেচনা করবে, কোন ধর্ম দিয়ে মানুষকে বিবেচনা করবে না। আমার ধর্ম আমার, তোমার ধর্ম তোমার, তুমিও মানুষ আমিও মানুষ। তোমার সাথে আমার বন্ধুত্ব হবে, তোমার সাথে আমার সম্পর্ক হবে মানুষ হিসাবে, ধর্ম দিয়ে না। আমার ধর্ম আমি পালন করব, তোমার ধর্ম পালন করবে, এটা আমার স্বাধীনতা, আমার ইচ্ছা, আমার মনের ব্যাপার। কিন্তু আমি যে মানুষ, এটা তো আল্লাহর সৃষ্টি এবং ধর্ম আল্লাহর সৃষ্টি। তো কাজেই আগে মানুষকে মানুষে পাবো। যাও, যা বলছিলাম, এবার আমরা চলে আসি আমাদের আধুনিক যুগের আলোচনায়। তোমরা একটু 3 নম্বর দিয়ে লেখো, এটা আমি একটু আলোচনা করে তোমাদের আমি নোটিশ নিয়ে একটু কথা বলবো। আমাদের এখন 9টা বাজতে গেল। সেটা হলো এই যে আধুনিক যুগ, আমি কয়েকটা প্রশ্ন রাখছি তোমাদের। সেটা হলো
ব্রিটিশরা এদেশে 1765 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাদেশে উড়িষ্যার দেওয়ানি লাভ করে মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে। এর মধ্য দিয়েই তারা প্রকারান্তরে ভারতে বাংলায় ক্ষমতার মসনদে যাওয়ার পথটা সুযোগ করে। তারপরে 1947 সাল পর্যন্ত তারা ভারত শাসন করেছে। এই সময় তারা কি কি করেছে সেগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। 1765 থেকে 1857 পর্যন্ত ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন। সিপাহী বিদ্রোহকে দমন করার পর এই ক্ষমতা নিয়ে যাওয়া হয় ধন্যবাদ, অনেক ভালোবাসা স্যার আপনাকে, ভালোবাসা রইল স্যার আপনার প্রতি। ভালোবাসবে, মানুষকে ভালোবাসবে, মানুষকে ভালোবাসলে তুমি ভালোবাসা পাবে। তুমি যখন ভালোবাসা পাবে তখন তোমার মানসিকতা দেখবে কত উন্নত হয়, কত ভালো হয়। আচ্ছা যাক, আমি এখন সেখানে আসি। তোমাদের ভালোবাসা আমি সেই আজকে থেকে না, আমি 1985 সাল থেকে ছোট বাচ্চাদের স্কুল দিয়েছিলাম। সে ছোট বাচ্চাগুলো যখন স্কুল থেকে যেত, আমার স্কুল থেকে এভারগ্রিন টিউটোরিয়াল নামে, তখন অনেকগুলো বাচ্চা আমার চুমু না খেয়ে যেত না। তো যাও, খুব আবেগী হয়ে যাব, হয়তো ধৈর্য রাখতে পারবো না, সেজন্য আমি প্রসঙ্গে আর যাচ্ছি না। তারপর 1991 সালে এই তোমাদের মতো ছেলে মেয়ে, তখন আমারও বিসিএস পরীক্ষা দেওয়ার বয়স ছিল, বাট আমি কখনো চাকরির জন্য পরীক্ষা দেইনি। আমি স্বাধীন চেতা মানুষ ছিলাম, রাজনীতি করতাম। 72 সাল থেকে জাসদের রাজনীতি শুরু করেছিলাম। জাসদ ভেঙে গেলে আমরা বাসদ হয়েছিলাম। বাসদ ভেঙে গেলে রাজনীতি ছেড়ে দিয়েছি সে 1983 সালে। আর রাজনীতি করি না, রাজনীতি পড়ি এবং রাজনীতি পড়াই। কারণ সাধারণ জ্ঞানের বাংলাদেশের সব জায়গায় রাজনীতি। তুমি একটা কথা বলে রাখবে, তুমি রাজনীতি করো আর না করো, তুমি রাজনীতি পছন্দ করো আর না করো, রাজনীতির বাইরে তুমি নও। কোন মানুষই পলিটিক্সের বাইরে না। এই প্রসঙ্গে শুনে রাখো, আল্লাহ সৃষ্টি 18,000 মখলুকাতের মধ্যে মানুষকে কেন সৃষ্টির শ্রেষ্ঠ জীব বলা হয়, আল্লাহ সৃষ্টি, সেটা হলো মানুষ হচ্ছে পৃথিবীতে একমাত্র পলিটিক্যাল বিং, রাজনৈতিক প্রাণী। গরু, ছাগল, হাঁস, মুরগি থেকে মানুষের পার্থক্যটা হলো দে আর নট পলিটিক্যাল বিং, ম্যান ইজ পলিটিক্যাল বিং। সো তুমি রাজনীতির বাইরে না, রাজনীতি তোমার বাইরে না। কাজেই এই রাজনৈতিক চেতনাটাই একটা মানুষকে দেশ সম্পর্কে জানতে সহযোগিতা করে, বিশ্ব সম্পর্কে জানতে সহযোগিতা করে, পড়ার আগ্রহ বাড়ায়, জানার আগ্রহ বাড়ায়। সো এই মানসিকতাটা জরুরি, সেটা হলো পলিটিক্যাল হওয়া। খুব মনে দিয়ে শুনে রাখো, পলিটিক্যাল হওয়া মানে পলিটিক্স করা না, সচেতন হওয়া। তোমরা দেখবে তোমাদের দাদা, নানা, মামা, চাচা অনেক আছে, দেখবে একটা পেপার পেলে সেই পেপারটা মনোযোগ দিয়ে একেবারে সবকিছু ভুলে গিয়ে পেপারটা পড়ে। উনি দেশ সম্পর্কে জানে, বিশ্ব সম্পর্কে জানতে চায়, উনি পলিটিক্যাল। উনি হয়তো সরাসরি কোনো রাজনীতি করেন না, মিছিল মিটিং এ যান না। এখন তোমাকে সেই চেতনা হতে হবে, জানার চেতনা। যত জানবে তত তোমার ভিতরে সাহস বাড়বে, আর সাহস যত বাড়বে তোমার উপস্থাপনা ক্ষমতা তো বাড়বে। আমি এক কথা বলি, তোমরা যারা সাহসী হবে তারা বিসিএস চাকরি পাবে, আর যারা সাহসী হবে না, আর সাহসী যদি না হও তাহলে, আর সাহসী হবে তারাই যারা সবসময় সত্য কথা বলে।
মনে রাখবা, মিথ্যা কখনো নিরপেক্ষ হয় না, সত্য হলো নিরপেক্ষ। কাজে আমাদের সত্যের পক্ষে থাকতে হবে, মিথ্যাকে পরিহার করতে হবে। যার জন্য বলছিলাম তোমাদের কথার প্রেক্ষাপটে যে ব্রিটিশরা শাসন করলো, ব্রিটিশদের আগে আমাদের ভারতে ফরাসিরা এসেছিল, ফরাসিদের আগে ওলন্দাজরা এসেছিল, ওলন্দাজদের আগে পর্তুগিজরা এসেছিল। আচ্ছা, এখন ইউরোপীয়রা ভারতে আসবে, খুব মনোযোগ কথাটা শুনে রাখো। আমি আগামী ক্লাসে তোমাদের এই প্রবলেমগুলো কত তথ্য দিয়ে দেখবে, একেবারে তোমাকে ওই সময় থেকে আমি আজকের আধুনিক সময় নিয়ে আসবো, আজকে নিয়ে আসবো কিভাবে, কেন তারা ভারতে আসতে চাইলো। দেখো, ভারত নামের একটা জায়গা আছে, কিন্তু ভারতে আসার নৌপথ কিন্তু ইউরোপীয়রা জানতো না। সেজন্য পর্তুগাল নাবিক বার্থলোমেউ ডিয়াস তিনি ভারত আবিষ্কার করার জন্য এসেছিলেন। এখন প্রশ্নটা হলো, পর্তুগাল কেন আসলো, অন্যরা কেন আগে নয়? বাস, পর্তুগাল আসলো, তারপরে ডেনমার্ক আসলো, মানে হল্যান্ড আসলো, ডেনমার্ক তখন বলা হতো, এরপর ফরাসিরা আসলো, ইংরেজরা আসলো। বাকিদের কি হলো, ইংরেজরা কেন আসলো? এই কথাগুলো সমাধান করে আমি তোমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন এবং 1885 সালে কংগ্রেস থেকে শুরু করে 1905 সালে বঙ্গভঙ্গ, 1916 সালে লখনৌ চুক্তি, 1918 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, তারপরে আমি তোমার 1919 থেকে 1924 পর্যন্ত মুসলিম লীগের খেলাফত আন্দোলন, 1920 থেকে 1922 পর্যন্ত কংগ্রেসের অসহযোগ আন্দোলন, 1923 সালে মুসলিম লীগের সাথে স্বরাজ পার্টির বেঙ্গল প্যাক্ট, 1937 সালে ভারতের প্রথম স্বায়ত্ত শাসন দেওয়া ভারত শাসন আইন, 1940 সালে লাহোর প্রস্তাব, 1942 সালে তোমার কুইট ইন্ডিয়া মুভমেন্ট, 1946 সালে ক্যাবিনেট মিশন, 1947 সালে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট এবং 1947 সালে আমরা ভারত স্বাধীন হলাম। আমরা ওই পর্যন্ত আগামী ক্লাসে আলোচনা করব। আমি দ্রুত আগাবো এবং দ্রুত যাব, তোমরা সেইভাবে আসবে। তো আমি বোঝাতে পেরেছি যে আগামী ক্লাসে আমরা একেবারেই সেই ওদের আসার প্রেক্ষাপট আলোচনা করে সেখানে প্রচুর তথ্য পাবে তোমরা। এবং সবচেয়ে বড় কথা, দেখো, একটা তথ্য কিন্তু আমি এমনি বলছি না, তার পিছনের ঘটনা বলে তথ্যটা বলছি। তোমাদের মনে রাখতে হবে, একটা তথ্য এমনি এমনি জন্ম হয় না, তথ্যের পিছনে তত্ত্ব থাকে। ঘটনা ছাড়া, বিষয়বস্তু ছাড়া কোনো তথ্য হয় না। আর আমি এই কাজটা সবসময় করে এসেছি, সেটা হলো আমি কিন্তু এই কথাগুলো যেগুলো বলছি এগুলো তোমাদের শীতে বলতে পারবো না, তোদের পিডিএফ এ কিন্তু আমি গল্প বলতে পারবো না, তোদের পিডিএফ এ তথ্যটা বলতে পারবো। আমার কি মনে হয়, তোমার কি মনে হয় তথ্য পেলেই তুমি সন্তুষ্ট হয়ে যাবে? তো প্রশ্ন থাকবে না, স্যার কেন আপনি এটা দিচ্ছেন? সবসময় নিজের কাছে প্রশ্ন রাখবে যে এইটা কেন আমাকে পড়ানো হচ্ছে। তোমার যদি তুমি কারণটা না জানো তাহলে সেটা তুমি পড়বা কেন? এভাবে তোমাকে পড়তে হবে। তো এবার তোমাদেরকে আমি একটু বলি, সেটা হলো আজকে আমরা বলছিলাম যে তোমাদের প্রিলিমিনারি বাংলাদেশ অ্যাফেয়ার্স, প্রাচীন যুগ, মধ্যযুগ নিয়ে কথা বলবো, সেটা নিয়ে বললাম। একটু পরে তোমরা আমাকে প্রশ্ন করবে আমি যে বলার পর। 17 তারিখে আমরা 7:30টার সময় ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর ক্লাস করব। আর আমরা 19 তারিখ থেকে তোমরা যারা ভর্তি হয়েছ নিশ্চয়ই ইতোমধ্যে তোমরা আমাদের গ্রুপে অ্যাড করে নেওয়া হয়েছে তোমাদের। আমরা দুপুর থেকে আমরা এই কাজগুলো করছি, অলরেডি এখনো চলছে, এটা রেডি হয়ে গেছে। আগামী 19 তারিখে যখন 8টায় ক্লাস হবে তার 10-15 মিনিট আগে তোমাদের ওই গ্রুপে আমি 6 ডিজিটের একটা পাসওয়ার্ড দিয়ে দিব, দেন তুমি আমার সাথে যুক্ত হয়ে যাবে। তোমাদের আর একটা কথা বলে রাখি, আমি তোমাদের যে পিডিএফ দেব, এই পিডিএফ এমন সিস্টেমে দেব, তোমাদেরকে অনুরোধ করব তোমরা একটা ছেলে মেয়ে তোমাদের বাইরে কাউকে সেটা দেবে না। এবং তুমি একটা কথা জেনে রাখো, তুমি যদি তোমার ওখান থেকে ওটা বের করে আর এক নাম্বারে দাও,
সঙ্গে সঙ্গে আমার কাছে রিপোর্ট আসবে, নেক্সট ক্লাসে আমি তোমাকে ব্লক করে দেব। যারা আমার পিডিএফ নিয়ে অন্য কাউকে দেবে যে ভর্তি হয়নি, সে পেয়ে যাবে, অন্য কাউকে তুমি দিতে পারবে না। দিলে তুমি আমার ক্লাস বন্ধ হয়ে যাবে। মনে রাখবে আমার এই কথাটা। আমি কিন্তু এই ব্যাপারে কোন রকম কনসিডার তোমাদের করব না। তোমরা আমাকে আমার কথা শুনে আমাকে ভালোবেসে আমার এখানে ভর্তি হয়েছে, তোমরা আমার কাছ থেকে পেতে চাও, আমি তোমাদের দিতে চাই, আমি চাই তোমরাই চাকরি পাবে। কাজে এখানে তোমরা এই করবে না। তো যখন আমি সতর্ক করে দিলাম তোমাদের, 19 তারিখ থেকে আমরা ক্লাসে চলে যাব। আর তোমরা যারা এখনো ভর্তি হওনি, আমি আশা করবো যে তোমরা আগামী কালকের মধ্যে ভর্তি হয়ে যাবা। যদি কেউ কোনো কিছু কথা বলতে চাও আমাকে বলো। তোমাদের কারো কাছে যদি নাম্বার না থাকে আমি আবার বলে দিই, 01911325995, 01388799130 ফোনে কথা বলো। আমার মনে হয় যদি তোমরা যারা ভর্তি হওনি, ভর্তি হলে তোমরা যদি উপকৃত হও, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো যে কিছুটা উপকৃত হবে। তো যাক, আমরা সেই আশায় রইলাম। এবার আমরা যেটা বলবো সেটা হলো যে সেই 19 তারিখ, তারপর 20, 21, 22, 23, 24, 25, 27, 28, 29, 30, 31, তারপরে আমরা ফেব্রুয়ারি মাসে, আমি আশা করছি যে ফেব্রুয়ারি মাসে 25, 26 তারিখের মধ্যে আমরা প্রায় শেষ করে ফেলতে পারবো, কোনো অসুবিধা হবে না। তোমরা যদি ক্লাসগুলো রেগুলার করবে আর পিডিএফটা একবার দুইবার পড়বে, পরীক্ষার আগে একবার পড়ে যাবে, বাস এই। এবার তোমরা আমাকে প্রশ্ন করো, তোমরা আমাকে যে যা খুশি প্রশ্ন করো, কি জানতে চাও। গতকাল তোমরা যারা ক্লাস করেছিলে খেয়াল করেছো যে আমাকে তোমরা অনেক প্রশ্ন করেছো, আমি সবগুলো কথা তোমাদের সাথে উত্তর দেওয়ার চেষ্টা করেছি। এরকম প্রশ্ন আমাকে ক্লাসের বাইরে তোমরা করবে, স্যার এই জায়গাটা আমি বুঝতেছি না, এই জায়গাটা কি হবে, তাহলে আমি বুঝবো তুমি চেষ্টা করছো। বলো তোমরা যদি কেউ বলতে চাও। একজন বলেছো শেখ এমডি মাহাতুবুর রহমান, কথা দিলাম স্যার। কি কথা দিলে? আমি আশা করব তুমি এই কথা দিয়েছো যে তুমি ফাইনালি চাকরি পাবে। ক্লাসটি রেকর্ড থাকবে, হ্যাঁ আজকে ক্লাস রেকর্ড থাকবে, তোমার 17 তারিখ পর্যন্ত রেকর্ড থাকবে। তবে স্যার গ্রুপে 8 হতে পারি নাই, তানভীর তাসমিন সাকি, তুমি না পারে থাকো, তুমি আমাকে একটু মেসেঞ্জারে একটু নক করো। তানভীর তুমি অবশ্যই মেসেঞ্জারে আমাকে একটু নক করবে, আমি তোমাকে তাহলে করে নেব। শাটল ডিপ্লোমেসি একজন বলেছো, সাগর শিকদার, শাটল ডিপ্লোমেসি তোমরা এক শব্দটা এরকম শোনো, সেটা হলো কূটনীতি যখন দুটি জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে, যেমন ধরো এই যে জাতিসংঘ আর এই হলো ইরান, ইরানের পারমাণবিক বিষয় নিয়ে প্রতিনিধি একজন নিয়োগ করা হলো, সে জাতিসংঘ নিয়োগ করলো, সে জাতিসংঘে ইরান থেকে ইরানে যায়, ইরান থেকে জাতিসংঘে আসে, আবার জাতিসংঘ থেকে ইরান, ইরান থেকে জাতিসংঘ, এর বাইরে তার কোনো কূটনীতি নাই। অর্থাৎ যখন কূটনীতি শুধুমাত্র দুটি স্থানের মধ্যে সম্পন্ন হয় সেটাকে তখন শাটল ডিপ্লোমেসি বলে। তোমরা যদি কেউ চিটাগাং ইউনিভার্সিটির ছাত্র থেকে থাকো তাহলে দেখবে যে চিটাগাং থেকে চিটাগাং বিশ্ববিদ্যালয়ে একটা ট্রেন যায়, ওটাকে শাটল ট্রেন বলে, কারণ ওটা চিটাগাং থেকে বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় থেকে চিটাগাং। যাক, ভালো লেগেছে স্যার, ধন্যবাদ। আমিও স্যার আপনার সাথে একমত যে প্রত্যেক ধর্মের লোকদেরই ভালোবাসি। আমার মধ্যে ধর্মের, হ্যাঁ ধর্ম পালন করা আর ধর্মকে ব্যবহার করার বিষয়টা এক না। তোমরা একটা কথা মনে রাখবে, ধার্মিক, আমরা ধার্মিক হব, যারা ধর্মকে পালন করে তারা ধার্মিক হয়, আর যারা ধর্মকে ব্যবহার করে তারা ভণ্ড হয়। কাজে ধর্মকে কখনো ব্যবহার করা যাবে না।
আচ্ছা, যাক, তারপর বলেছো ভালো লেগেছে স্যার। তারপরে ডলার ডিপ্লোমেসি একটু, হ্যাঁ, আবার সাগর তুমি বলছো যে ডলার ডিপ্লোমেসি, এটা হলো যে তোমার আমাদের আন্তর্জাতিক মুদ্রা, এটা প্রথম হচ্ছে ডলার, তারপর পাউন্ড স্টার্লিং, এরপরে ইউরো হয়েছে, তারপরে এখন চীনের ইউয়ান হয়েছে। অর্থাৎ ডলার ডিপ্লোমেসিটা মানে হলো অর্থাৎ এক প্রাধান্য বিস্তার করার যে কূটনীতি, সেটি হচ্ছে তোমার ডলারকে নিয়ে, এই অর্থে এটাকে ব্যবহার করা হয়। শেখ এমডি মাহাতুবরা বলেছ, জি স্যার, ইনশাল্লাহ জব পাবো, থ্যাংক ইউ। ফাস্ট ট্র্যাক ডিপ্লোমেসি বলছো। আচ্ছা রাসেল, ফাস্ট ট্র্যাক হলো যখন দুই বা তার বেশি দেশের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয় বা সমস্যা দেখা দেয়, তখন ওই দেশগুলোর যারা প্রফেশনাল ডিপ্লোম্যাট, অর্থাৎ যারা তোমরা প্রফেশনাল চাকরি করবে, তারা যে কূটনীতিটা চালায় সেটাকে ফাস্ট ট্র্যাক ডিপ্লোমেসি বলে। ধন্যবাদ তোমাকে। সব ক্লাসগুলো রেকর্ড থাকলে ভালো। হ্যাঁ, সব ক্লাসে রেকর্ড থাকবে, রেকর্ড থাকবে না কেন? পিডিএফ এসে তোমার জুমের ক্লাস করবে, সেই রেকর্ড থাকবে, সব রেকর্ড থাকবে। স্যার রেকর্ড কি থাকবে? রেকর্ড থাকবে। রেকর্ড না থাকলে তোমরা যে একজন ক্লাস করতে পারলে না, বা তোমার ওখানে কারেন্ট থাকলো না, বা ইন্টারনেট থাকলো না, তাহলে তো সমস্যা হবে। কাজে রেকর্ড থাকতেই হবে। আচ্ছা, তারপরে বলেছো ডুয়েল ডিপ্লোমেসি, থ্যাংক ইউ স্যার। স্যার আজ কি ফার্স্ট ক্লাস? হ্যাঁ, বাংলাদেশের আজকে ফার্স্ট ক্লাস। আচ্ছা আচ্ছা স্যার। স্যার জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড বলেন, আমি আগামী ক্লাসে এটা নিয়ে বিস্তারিত বলবো। মোহাম্মদ সবুজ, তুমি নিশ্চিত থাকো, আগামী ক্লাসে আমি জালিয়ানওয়ালাবাগ সব যা বললাম এগুলো আসবো। স্যার মুজিব বর্ষ নিয়ে একটা স্পেশাল ক্লাস। আচ্ছা শোনো, তোমরা মুজিব বর্ষ নিয়ে অবশ্যই ক্লাস পাবে, বঙ্গবন্ধুকে নিয়ে ক্লাস পাবে, মুজিব বর্ষকে নিয়ে ক্লাস পাবে। রিটেনে গিয়ে তোমরা মুজিব বর্ষের উপরে আমার ধারণা এবার তোমরা রচনা লেখার সুযোগ পাবে, মুজিব বর্ষ অথবা আমার গ্রাম আমার শহর এর উপরে। আচ্ছা, একজন বলছো ফার্স্ট কলাম, এগুলো আলাপ করবো, সবে আলাপ করবো। এত বড় বড় প্রশ্ন এই মুহূর্তে করো না। আমি অ্যাড হতে পারিনি স্যার। আচ্ছা, এখানে বলছো সিধু পাল, তুমি কোন কোর্সটা ভর্তি হয়েছো, তুমি আমাকে একটু করো, একটা মেসেঞ্জার একটু নক করো, আমি তোমার সাথে কথা বলবো। তোমার মোবাইল নাম্বারটা দিও। রিদম জুয়েল দ্বারা ভর্তি সম্পর্কে বলেন। হ্যাঁ, তোমরা যারা এই প্রিলিমিনারি কোর্স করতে চাও, এই মানে তোমার ক্লাস কোর্স করতে চাও, তোমাদের ভর্তি ফি মানে না, এটা কোর্স ফি হলো 2000 টাকা। আর ওই যাতে পাঠাবা সেই খরচটা দিয়ে দিবা, এই আর কি। আর তোমাকে যখন তুমি টাকা পাঠাবা, সঙ্গে সঙ্গে তোমাকে আমি আইডিটা দিয়ে দিব এবং তোমাকে অ্যাড করে নিব। দেন তুমি জুম ক্লাসে অংশ নিতে পারবে, আদারওয়াইজ পারবে না। তো যাই হোক, আমরা একটানা অনেকক্ষণ কথা বলেছি, অনেক আলোচনা করেছি। আমরা আশা করি যে আমরা এইভাবে আলোচনা করব, তোমাদের সাথে আলোচনা চলবে, অব্যাহত থাকবে। তো থ্যাংক ইউ, তোমাদেরও ধন্যবাদ। স্যার বিকাশটা তো প্লিজ, বিকাশ নাম্বার হচ্ছে এই যে 01911325995। তোমরা বিকাশ, রকেট, নগদ যা করতে চাও এই নাম্বার 01911325995, 01911325995। তো সবাই ভালো থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, সুস্থ থাকো। আল্লাহ রহমতে আমাদের দেশ অনেকটা ভালো আছে। আজকে দেখিনি আমি এখনো, গতকাল আল্লাহর অশেষ রহমত যে আমাদের 5%-এর নিচে চলে এসছে। কোভিড নিয়ন্ত্রণে বাংলাদেশ অলরেডি, গতকাল আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীকে প্রশংসা করে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের প্রধান চিঠি পাঠিয়েছেন এবং
আমরা 20টা দেশের মধ্যে আছি। এখন মনে করা হচ্ছিল যে শীতকালে বোধহয় এটা মহামারী আকার ধারণ করবে, আল্লাহর রহমতে সেটা হয়নি। সাধারণ জ্ঞান, আপনার মতো এত কিছু মনে রাখার উপায় কি? হ্যাঁ, সবুজ তুমি একটু টেলিফোনে কথা বলো, তখন আমি একটু কথা বলবো মনে রাখার উপায়টা কি। এত কিছু কি আর মনে রাখার উপায় কি এত সহজে বলা যায়? মন কি এতই ছোট? মনের কাজ কি এত অল্প যে এক কথা দুই কথা মনে রাখার কথা বলে দেবো? এটা আস্তে আস্তে বুঝবে যে মনে রাখা যায় কিভাবে। আমি তোকে ফোন করো বা পরে একটা ক্লাসে জিজ্ঞেস করো, আমি তোকে বলে দেবো। তো সবাইকে খুদা হাফেজ।